হ্যালো হ্যালো হ্যালো। জানাও তো এখন এখন আসতেছে কিনা সাউন্ড। এখন সাউন্ড আসছে কিনা দেখো তো। এখন কি সাউন্ড আসছে? আচ্ছা, গুড। এই এখন এখন সাউন্ড ঠিক আছে বললো। অডিও ভিডিও ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি মাইক অন না করেই বক বক শুরু করে দিছিলাম। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার। ঠিক আছে, ওকে। ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ কি বলছিলাম তাই না? আচ্ছা, যেটা বলছিলাম আবার প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনে লেখা শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো যেটা বলছিলাম দেখো, আমরা এই চ্যাপ্টারের মানে আমাদের ফার্স্ট পেপারের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই অধ্যায়টা হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বলতে পারো, ভৌত জগৎ এবং পরিমাপ চ্যাপ্টার, একদম প্রথম চ্যাপ্টার এটা। কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার হলেও অধ্যায়ের গুরুত্বের বিচারে আসলে এটা অন্যান্য চ্যাপ্টারগুলোর মতন না। তো তারপরেও যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, এই কারণে একটু দেখা। এখান থেকে আসলে সিকিউ প্রবলেম আসার সম্ভাবনা খুবই কম, কারণ আসলে যে হেভিওয়েট চ্যাপ্টারগুলো আছে সেগুলা বাদ দিয়ে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করাটা আসলে খুবই কুরুচিপূর্ণ হবে। তো তারপরেও আমরা যে টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে ফেলবো, একটু দেখে রাখবো। আর এখান থেকে আসলে মূলত এমসিকিউ প্রবলেম দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমসিকিউ দিবেই, দুইটা তিনটা বা একটা দুইটা এমসিকিউ তুমি আসলে এই চ্যাপ্টার থেকে পাবাই। তো এমসিকিউ এর মধ্যে যেগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেগুলো আমরা একদম বুঝে বুঝে করব। বিশেষ করে ওই যে স্লাইড ক্যালিপার্স, তারপরে স্ক্রু গজ, তারপরে হচ্ছে ওই যে তোমাদের স্ফেরোমিটার, তারপর ত্রুটি রিলেটেড বিভিন্ন প্রবলেম, এই জিনিসগুলো আমরা হচ্ছে এমসিকিউ আকারে এই জিনিসগুলো সলভ করব, ম্যাথমেটিক্যাল যেগুলো আছে। তবে এর বাইরেও আমাদের দেখা যাবে যে জ্ঞানমূলক টাইপের কিন্তু বেশ কিছু এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসে। তো সেগুলো আসলে প্রথমে কোত্থেকে পড়বা? প্রথমে হচ্ছে আগে কম্প্যাক্ট সিরিজের বইতে যে ধরনের জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আছে সেইগুলো আগে সব দেখে ফেলবা, সব শিখে ফেলবা, ওগুলা মুখস্থ করে ফেলবা। মানে ওই যে কে কি আবিষ্কার করছে, তারপর তত্ত্ব বলতে কি বোঝায়, এরকম হাবিজাবি বহুত জ্ঞানমূলক টাইপের কথাবার্তা আছে। এই জিনিসগুলা বই থেকে রিডিং পড়বা। আর রিডিং পড়ার আগে এমসিকিউগুলো এক একবার সলভ করে নিলাম। তবে এখানে বই রিডিং করার কোনো বিকল্প নাই। বই থেকে যে কোনো অংশ থেকে আসলে প্রশ্ন তুলে দিতে পারে। যদি এমসিকিউ 25-এ 25 টার্গেট রাখতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে বই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার একবার রিডিং পড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে করতে হবে। আর তাছাড়াও তুমি দেখবা এমসিকিউ যে টাইপেরগুলো আসে বেশিরভাগই আসলে ম্যাথমেটিক্যাল টার্মেই আসে। দুই একটা লাখ খুব খারাপ থাকলে তোমার বোর্ডে দুই একটা হয়তো বা জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো দিতে পারে। তো সেগুলোর জন্য যেটা বললাম, আগে কম্প্যাক্ট সিরিজের বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো শেষ করবা, তারপরে হাতে সময় থাকলে বইটা একবার রিডিং পড়বা। তো আমাদের এই অধ্যায় থেকে আসলে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইগুলার মধ্যে প্রথমত আছে হচ্ছে ত্রুটি রিলেটেড যে সমস্ত বিষয়াদিগুলো আছে সেইগুলা। তারপরে আছে মাত্রা রিলেটেড যে সমস্ত এমসিকিউগুলো দেয়, এগুলো বেশিরভাগই আসলে এখন তোমাদের জন্য পড়াটা খুব ইজি, কারণ যেহেতু ফার্স্ট পেপারে সবগুলা চ্যাপ্টার তোমাদের আইডিয়া আছে। তো কোনটার মাত্রা কিভাবে করে বের করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে। তো সেই মাত্রা রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসলে এই অধ্যায়ের অন্তর্ভুক্ত না। ওগুলা দেখা যাবে যেই চ্যাপ্টারের টপিক সেই চ্যাপ্টার থেকে ওই তোমার কোনটার মাত্রা কি এই রিলেটেড প্রশ্নগুলো আসে। যেমন বলে ক্ষমতার মাত্রা কোনটা, তারপর শক্তির মাত্রা কি, তারপরে প্রাবল্যের মাত্রা কি। এই জিনিসগুলো তো আসলে ডেডিকেটেডলি যে 1 নম্বর চ্যাপ্টারের কন্টেন্ট এরকম না, তাই না? এগুলো আসলে বিভিন্ন চ্যাপ্টারেই এই মাত্রা কি, একক কি, এই ধরনের জিনিসপত্রগুলো আছে। তো সেগুলা থাকে এখান থেকে এমসিকিউ। তারপরে আরও আসে 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 হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্সের থেকে আসে, স্ক্রুগজ থেকে আসে, এবং স্ফেরোমিটার থেকে দিতে পারে। ঠিক আছে, ওকে। সো চলো তাহলে আমরা, হ্যাঁ, মাত্রার এমসিকিউ বেশি আসে, কিন্তু ওই যে বললাম মাত্রার এমসিকিউ যে আসলে ডেডিকেটেডলি তুমি প্রথম চ্যাপ্টারের জিনিস বলবা, এটা বলা যাবে না। ঠিক আছে, এটা তো সবগুলা চ্যাপ্টার মিক্স করেই আসলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করে দেই। ওকে, সো একদম প্রথমে দেখো, আমরা প্রথমে আগে যেটা শুরু করব সেটা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিভাবে করে সমীকরণ নির্ণয় করা যায়। তোমরা 7 নম্বর চ্যাপ্টার স্টোকসের সূত্র পড়ছো।
স্টোকসের সূত্রে কিন্তু মনে আছে যে আমরা মাত্রা বিশ্লেষণ করে ওই যে 6 পাই আর ইটা ভি, ওই যে যে সান্দ্র বল, একটা গোলকের উপরে যে সান্দ্র বল, সেটা সমান সমান 6 পাই আর ইটা ভি, এটার যে প্রমাণটা করছিলাম সেই প্রমাণটা কিন্তু ছিল মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তো মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিভাবে করে আসলে কোনো একটা সমীকরণকে প্রেডিক্ট করা হয় সেটা আগে আমরা চলো একটু শিখে নেই। তো খেয়াল করো, মনে করো আমরা বের করতে চাই যে কোনো একটা বস্তুকে যখন আমরা ধরো আমরা এইচ উচ্চতা থেকে ছেড়ে দিব, এইচ উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিব, আচ্ছা, এবং এই স্থানের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে গিয়ে জি। তো আমরা বের করতে চাই যখন এই বস্তুটাকে উপর থেকে আমি ছেড়ে দিব তখন এর নিচে পড়ার যে সময়টা না, এই সময়টা আসলে কিসের উপরে ডিপেন্ড করে, কিসের উপরে ডিপেন্ড করে। তো নিচে পড়ার যে সময়টা খুব স্বাভাবিকভাবেই যেটা কমন গেস করা যায় যে এই সময়টা হচ্ছে ভাই দূরত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে। এটা কিন্তু গেস করা যায়, কারণ যত বড় রাস্তা তত যেতে সময় বেশি লাগবে। কিন্তু এটা কি এইচ এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি কোনো ঘাতের সমানুপাতিক, সেই জিনিসটা আমরা জানি না। তো আমি এটাকে ধরে নিলাম ঠিক আছে এইচ এর উপরে পাওয়ার হচ্ছে এ, সো সময়টা আমরা বুঝতেছি যে এইচ এর সমানুপাতিক, কিন্তু এটা কত ঘাতের সমানুপাতিক, এটা কি স্কোয়ারের সমানুপাতিক, এটা কি ঘন মানে স্কোয়ার রুটের সমানুপাতিক, কিসের সমানুপাতিক, এইটা আমরা এখনো জানি না। সো সেই কারণে আমি ধরে নিলাম যে এইচ এর উপরে পাওয়ার দিলাম এ, সো আমরা ধরে নিচ্ছি টিটা হচ্ছে এ ঘাতের সমানুপাতিক। আমাদের মেইন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই যে নিচে পড়তে যে সময়টা লাগবে, ভূমিতে পড়তে যে সময়টা লাগবে, এই সময়টা আসলে এইচ এর সাথে কিভাবে প্রপোর্শনাল বা জি এর সাথে এটা কিভাবে সম্পর্কিত, এটা আমরা বের করতে চাই। তো টি এর সাথে আসলে জি এর সম্পর্ক কেমন হবে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, জি এর উপরেও এটার একটা নির্ভরশীলতা আছে। যদি জি এর মান বাড়ে, অর্থাৎ ত্বরণ যদি বাড়ে, তাহলে দ্রুত পড়বে, সেক্ষেত্রে কম সময় লাগবে। আর যদি জি কম থাকে তাহলে আস্তে আস্তে পড়বে, সেক্ষেত্রে বেশি সময় লাগবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক এখানে কিন্তু হবে। সো তাহলে সেই ক্ষেত্রে দেখো টি হচ্ছে প্রপোর্শনাল টু কি হবে, জি টু দি পাওয়ার বি। টি হচ্ছে হবে প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার বি। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো ইনভার্স হবে। ইনভার্স হবে ধরো বি এর মান যদি নেগেটিভ সামথিং আমাদের ক্যালকুলেশন থেকে আসে, তাহলে তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়েই গেল। সো প্রথমত আমরা আসলে কি দেখলাম, আমরা দেখলাম যে এই সময়টা আসলে আমরা জানি সরণের সাথে সমানুপাতিক, জি এর সাথে সমানুপাতিক, কিন্তু এটার আসলে কত ঘাতের সমানুপাতিক এইটা আমরা জানি না। সো সেইটাই আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণটা বের করব। সো আমরা বললাম যে এইচটা হলো এইচ টু দি পাওয়ার এ এবং জি টু দি পাওয়ার বি, এই সম্পর্কটার সাথে হচ্ছে টি এর সম্পর্ক আছে। তো এর মানটা কত, এটা কি স্কোয়ার, এটা কি কিউব, এটা কি রুট, বি এর মানটা কত, এটা কি -হাফ, এটা কি +3, এটা কি -3, কত, সেইটাই আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে চাই। সো আমরা দেখো টাইটেলটা দাও যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণ নির্ণয়। মাত্রা বিশ্লেষণের সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয়। তো আমরা মাত্রা এখানে বিশ্লেষণ করলাম। কিভাবে মাত্রা বিশ্লেষণ করব দেখো, দেখো যখন এটা সমানুপাতিক সম্পর্কিত, যদি সমান সমান দিয়ে লিখতে চাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। তো সেই সমানুপাতিক ধ্রুবককে আমি কে দিয়ে প্রকাশ করলাম, এইচ টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি। এই কেটা হচ্ছে আমাদের একটা মাত্রাহীন ধ্রুবক, এটা হলো আমাদের একটা মাত্রাহীন ধ্রুবক, এটার কোনো মাত্রা নাই, এটা একটা মাত্রাহীন ধ্রুবক। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো এই মাত্রা বিশ্লেষণ বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এইচ টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি। মাত্রা বিশ্লেষণ বলতে যেটা বোঝানো হচ্ছে দেখো, এই বাম পাশের যে রাশিগুলো আছে এবং ডান পাশের যে রাশিগুলো আছে, এই রাশিগুলার মাত্রা কিন্তু সেম থাকবে। তার মানে কি, বাম পাশের রাশিটার মাত্রা যা হবে ডান পাশের সবগুলা ক্যালকুলেট করে তাদের মাত্রা কিন্তু সেম হবে। অর্থাৎ বাম পাশের মাত্রা কি টি না, বা একক কি সেকেন্ড না, তাহলে ডান পাশের এরাও
এমনভাবে সম্পর্কিত থাকবে যাতে করে এদের এককটাও আলটিমেটলি সেকেন্ডে চলে আসে বা মাত্রাটাও ক্যাপিটাল টিতে চলে আসে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে ভাইয়া খেয়াল করো, আমরা এখান থেকে টি এর যে মাত্রাটা বলো তো, এই টি এর মাত্রাটা কি? টি এর মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ঠিক আছে? আচ্ছা, বলো তো এইচ এর মাত্রাটা কি হবে? এইচ এর মাত্রা হচ্ছে, যেহেতু এটা একটা দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে গিয়ে এল, এটা হচ্ছে গিয়ে এল। বলো তো জি, ত্বরণ, ত্বরণের মাত্রা কোনটা বলো তো? ত্বরণের মাত্রা এল, এল টি টু দি পাওয়ার -2, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার একক, আর এল টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে গিয়ে তার মাত্রাটা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই মাত্রার উপরে আছে হচ্ছে গিয়ে এ, এবং এই মাত্রার উপরে আছে হচ্ছে গিয়ে বি। তাহলে আমরা দেখো যদি সমীকরণটা এভাবে লিখি যে টি সমান সমান আসছে এল টু দি পাওয়ার এ, এবং এখানে আসছে এল টি টু দি পাওয়ার বি, তো তার মানে কি এল টু দি পাওয়ার বি এবং টি টু দি পাওয়ার -2b। দেখো এই যে পাওয়ার যেহেতু বি ছিল গুণ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এল টু দি পাওয়ার লিখতে পারি এ প্লাস বি এবং টি টু দি পাওয়ার লিখতে পারি -2b। আচ্ছা দেখো তো বাম পাশে কি আমাদের এল এর কোনো মাত্রা আছে? নাই। তাহলে আমি বাম পাশে লিখতে পারি এইভাবে যে এল টু দি পাওয়ার 0 এবং টি টু দি পাওয়ার 1। এইবার আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে এ এর মান কত এবং বি এর মান কত সেইটাকে ফাইন্ড আউট করা, সেইটাকে ফাইন্ড আউট করা। তাহলে খেয়াল করো, যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাই এই ডান পাশে এর উপরে মাত্রা যা আছে সেটা অবশ্যই বাম পাশেও এল এর উপরে যেই মাত্রা সেটার সমান হবে। এবং এখানেও দেখো ডান পাশে টি এর উপরে যে মাত্রা -2b বা টি এর উপরে যে পাওয়ারটা, সেটা অবশ্যই বাম পাশেও টি এর উপরে যে পাওয়ারটা সেটার সমান হবে। সো আমরা এই দুইটা সমীকরণ পেলাম এবং এদেরকে সমাধান করে আমরা এ এর মান কত এবং বি এর মান কত বের করতে চাই। তাহলে বলো তো আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাই, 2 নং থেকে পাই, দেখো b ইকুয়ালস টু হচ্ছে -1/2, এবং এটা তুমি যদি 1 নাম্বার ইকুয়েশনে -1/2 বসাও তাহলে বলো তো a এর মান কত আসছে? a এর মান আসছে +1/2। তাহলে এখান থেকে দেখো আমরা a আর b এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা দেখলাম আচ্ছা t সমান সমান তাহলে k h টু দি পাওয়ার হাফ এবং g টু দি পাওয়ার b মানে ছিল -1/2। হাফকে আমরা কিভাবে লিখতে পারি? রুট দিয়ে লিখতে পারি, রুট দিয়ে লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে h আর g এর উপরে -1/2 মানে কি? মাইনাস মানে কি? এটা 1/something ফর্মে আছে, তাই না? তাহলে -1/2 মানে হচ্ছে 1/√g। তাহলে এখানে হবে 1/√g। দেখো রুটের জন্য হাফ, নিচের জন্য -1/2। তার মানে দেখো t সমান সমান আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হলো এইটা। এবং আমরা এখান থেকে কিন্তু দেখো আসলে বুঝতে পারলাম যে ঠিক আছে, আমাদের সময় যেটা লাগবে সেই সময়টা হলো h এর সাথে বর্গমূলের সমানুপাতিক এবং g এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা প্রথমে এটা গেস করছিলাম যে হ্যাঁ, উপর থেকে যখন বস্তুকে আমরা ছেড়ে দিলাম তখন এটা যখন নিচে পড়লো তখন দূরত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে, এবং g যত বেশি হবে তত এই টিটার কম সময় লাগার কথা। সো আমরা এই দুইটা রাশির উপরে যে টি ডিপেন্ড করে এইটা আমরা জানতাম, কিন্তু কিসের উপরে ডিপেন্ড করে, কত পাওয়ারের উপরে ডিপেন্ড করে, এইটা বের করলাম আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে। এখন দেখো এই কে এর মানটা তো আননোন, এই কে এর মান বের করার জন্য কি করব আমরা? কে এর মান বের করা খুবই সহজ। আমরা একটা রিয়েল এক্সপেরিমেন্ট এখানে করব। যে ধরো আমি ভূমি থেকে 1 মিটার উচ্চতায় একটা বস্তুকে নিলাম, আমি ওই স্থানের জি মাপলাম 9.8, এইচ এর মান জানি 1, এরপর স্টপ ওয়াচ দিয়ে আমি ওই টাইমটা ক্যালকুলেট করব। সো টাইমটা ক্যালকুলেট করে আমরা এখান থেকে কে এর মান কত সেটা বের করে ফেলবো। বুঝতে পারছো? কারণ একটা এক্সপেরিমেন্ট করলে কিন্তু তুমি এইচ জানো, জি জানো, টি জানো, তাহলে সমীকরণে কে এর মান কত হবে ওই টি এর মান, এইচ এর মান, জি এর মান বসালে সমীকরণ থেকে কিন্তু কে এর মান কত এটা বের করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ভাইয়া এইবার খেয়াল করো, আমাদের আসলেই কি এরকম সম্পর্কে সম্পর্কিত তারা ছিল?
উত্তর হলো হ্যাঁ। তুমি দেখো যখন বস্তুটাকে তুমি উপর থেকে ছেড়ে দিবা তখন যে এইচ, এই এইচ সমান সমান সূত্র কিন্তু ছিল হাফ জি টি স্কয়ার। তাহলে বলো তো টি এর যে মানটা সেটা কি হবে? টি স্কয়ারের মানটা কি হবে? 2h ডিভাইডেড বাই জি। তাহলে টি সমান সমান হচ্ছে রুট ওভার 2h ডিভাইডেড বাই জি। দেখো এখান থেকে √2 যেটা সেটাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে আসছে রুট ওভার এইচ ডিভাইডেড বাই জি। সো আমরা গতিবিদ্যার সূত্র থেকে জানি, আমরা গতিবিদ্যার সূত্রটা থেকে জানি, গতিবিদ্যার সূত্রটা থেকে জানি যে হ্যাঁ, সুতরাং এই কে এর যে মানটা এটা হচ্ছে √2 এর সমান। এটা আমরা গতিবিদ্যার সূত্র থেকে জানি। কিন্তু যখন ধরো সূত্র আবিষ্কার হয় নাই, বা ধরো সূত্র তখন আবিষ্কার হয় নাই, সাপোজ এরকম একটা সময়ের জন্য আমরা কিন্তু কে এর মানটা বের করতে পারতাম কিভাবে? যে একদম রিয়েল একটা এক্সপেরিমেন্ট করে তারপর বের করতে পারতাম। দেখো মনে করে তোমরা যখন স্টোকসের সূত্রটা পড়ছো যে 6πr⁰v, তখন ওই যে একটা গোলককে যদি একটা তরলের মধ্যে গতিশীল করা হয় তাহলে ওর উপরে যে প্রযুক্ত ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে? এটা আগে স্টোকস আইডিয়া করছে যে আচ্ছা কিসের উপর ডিপেন্ড করতে পারে? এটা ডিপেন্ড করে ওই গোলকের ব্যাসার্ধের উপরে, এটা ডিপেন্ড করতে পারে তার সান্দ্রতাঙ্ক যেটা ওই তরলের তার উপরে, এটা ডিপেন্ড করতে পারে কত বেগে চলছে তার উপরে। সো প্রথমে একটা আইডিয়া নেয় যে ঠিক আছে দেখি তো কোন কোন রাশিগুলোর উপরে ডিপেন্ড করে। আমরাও যেমন এখানে টি এরটা বের করার জন্য কোন কোন রাশিগুলোর উপরে এই টিটা ডিপেন্ড করে এইটা আগে গেস করলাম, এবং তারপরে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আসলে কত ঘাতের সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সেটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু বের করলাম। এবং সেম কাহিনী কিন্তু ওই স্টোকসের সূত্র যখন প্রমাণ করা হয়েছিল তখনকার জন্যও করা হয়েছিল। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি কয়টারে একটু ব্যান দিই। পোলাপান, সামনে তোদের পরীক্ষা, আর কি লাগাইছো সেগুলা? শাহাদাত হোসেন, আল্লাহ হাফেজ ভাইয়া। পড়াশোনা করবি না ভালো কথা, আরেকজন এসে ডিস্টার্ব করস কেন? পড়াশোনা করিস না, কোনো দরকার নাই, সবগুলা গ্রুপ থেকে ব্যান করে দিলাম, আল্লাহ হাফেজ। এই আইডি দিয়ে আর ঢুকতে পারবি না। আর কই দেখি, সাদাফ খান, আল্লাহ হাফেজ। 2 দিন পর পরীক্ষা, নিজের সিলেবাসের ঠিক নাই, আর এদিকে আসছে স্মরণের ভর খোঁজার জন্য। আহমেদ জুবাইর জিহাদ, আল্লাহ হাফেজ। পড়াশোনা করতে ইচ্ছা না করলে বাদ, তা আরেকজনের এসে ডিস্টার্ব করবি কেন বাবা? দেখি আরো কয়েকটা কমেন্ট দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি এবার এই ওয়েব অ্যাপে কি অবস্থা। ওয়েব অ্যাপ ভদ্র আছে, ঠিক আছে, ওকে। আসো, তাইলে আমরা কে এর যে ভ্যালু সেটা ধরো এখান থেকে বের করতে পারলাম, ভালো কথা। তো দেখি এখান থেকে আসলে প্রশ্ন কিরকম টাইপের হতে পারে। দেখো আমরা সরাসরি আগে চলে যাই। এই যে দেখো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কোনটা, ক্ষমতার মাত্রা কোনটা, তারপরে হচ্ছে এই যে আমাদের বল এবং শক্তির মাত্রা কোনটা, এই জিনিসগুলা কিন্তু এই চ্যাপ্টারের টপিক আসলে না। এই জিনিসগুলা তোমরা কিন্তু ইয়া করতে পারবা। আচ্ছা কি ব্যাপার, ওই প্রশ্নটা কই গেল? ওই প্রশ্নটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা দেখো তো, ঢাকা ভার্সিটিতে আসছিল এই প্রশ্নটা। দেখো তো এখানে কি বলছে, এ একটা সমীকরণ দিয়ে দিছে। দেখো এ সমান সমান বলছে b⁴n এবং c⁴m। বলল এ বি এবং সি এর মাত্রা যথাক্রমে lt, l²t⁻⁻1 এবং lt²।
কমেন্ট কেডা কেডা ডিলিট মারছস? তানভীর আহমেদ, আল্লাহ হাফেজ। কোনো অপ্রাসঙ্গিক কমেন্ট হবে না একবারে, আল্লাহ হাফেজ। ওকে, দেখো তাইলে আমাদের এখানে দেখো এর যে মাত্রা সেটা কি বলতো, এলটি। এর মাত্রা হচ্ছে কি এলটি, এবং সমান সমান দেখো বি এর যে মাত্রা সেটা কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এর উপরে পাওয়ার হচ্ছে গিয়ে এন, এবং সি এর মাত্রা কত বলে দিছে, এল টি স্কোয়ার টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন বলছে যে এম এবং এন এর মান কত হবে, এম এবং এন এর মান কত হবে। ঠিক আছে, তাইলে দেখো আমরা এখান থেকে দেখো এল এর উপরে পাওয়ার 1, টি এর উপরেও কিন্তু পাওয়ার 1, সমান সমান কি আসছে, আমরা দেখো এল টু দি পাওয়ার 2n আর টি টু দি পাওয়ার -n ইন্টু এল টু দি পাওয়ার m টি টু দি পাওয়ার 2m। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো এল এর উপরে পাওয়ার আসতেছে কত, একটা হলো 2n আর একটা হলো m, তাহলে 2n প্লাস m, এবং টি এর উপরে পাওয়ার হচ্ছে 2m মাইনাস n, তাহলে দেখো তো এল টি। সো এখানে যেহেতু এল এর উপরে পাওয়ার যা আছে, দেখো ভাই এল এর উপরে পাওয়ার যা আছে 2n প্লাস m, এটা অবশ্যই বাম পাশের এল এর উপরে পাওয়ারের সমান হবে, তা না হলে সমীকরণ দুইটা কখনোই সমান সমান হতো না। তাহলে এল এর উপরে পাওয়ার 1, এখানেও এল এর উপরে পাওয়ার 2n প্লাস m, তাহলে এই পাওয়ারটা অবশ্যই একের সমান হবে। এবং দেখো তো টি এর উপরে যেই পাওয়ারটা 2m মাইনাস n, এইটা সমান সমান অবশ্যই এখানে পাওয়ার 1 হবে। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইয়াটা কত সেটা পেয়ে যাব। এই দুইটা সমীকরণ সমাধান করবা, এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের কোনটার মাত্রা কি, এম এর মান কত এবং এন এর মান কত, এইটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, দেখো এখান থেকে চাইলে এন এর মানটা বের করতে পারো 1 মাইনাস এম ডিভাইডেড বাই 2, তারপর এখানে বসাতে পারো, অথবা সরাসরি ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারো। এন এর মান আসতেছে 1/5 আর হচ্ছে 3/5। ঠিক আছে, 1/5 এবং 3/5। সো আশা করি বুঝতে পারছো যে মাত্রা বিশ্লেষণ করে কিভাবে করে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কোনো একটা সমীকরণে কোনো একটা রাশির উপরে পাওয়ার কত হবে এইটা কিভাবে করে আমরা বের করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গুড, গেল। এইবার দেখো এখানে আরো কয়েকটা জিনিস আছে, মৌলিক রাশি, লব্ধ রাশি। নিয়ামুল কবির, ভালো আছো? আল্লাহ হাফেজ। মানে তোরা কি আসলে বলতো, সামনে পরীক্ষা, কোনো হুঁশ জ্ঞান আছে তোদের ভাই? কোনো রকম কোনো হুঁশ জ্ঞান আছে? নাই, কোনো হুঁশ জ্ঞান নাই। ওকে, সো দেখো মৌলিক রাশি আমরা জানি টোটাল কয়টা আছে বলো তো, 7টা আছে। তো এই মৌলিক রাশিগুলো আসলে এটা কি করে, এটা দিয়ে লব্ধ রাশি আর মৌলিক রাশি। লব্ধ রাশি বা যৌগিক রাশি কি জিনিস, যেই রাশিগুলোকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির সাহায্যের দরকার হয় সেইগুলাকে আমরা বলি হচ্ছে লব্ধ রাশি, আর যেগুলা হচ্ছে ধরো প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির দরকার হয় না সেগুলাকে বলা হয় মৌলিক রাশি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে আমরা এখান থেকে দেখো জানি টোটাল 7 রকমের আমাদের মৌলিক রাশি আছে, টোটাল 7টা মৌলিক রাশি আছে। তড়িৎ প্রবাহ মাত্রা এটা একটা মৌলিক রাশি, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, আরো কি আছে, ওই যে সময় আছে, ভর আছে, দৈর্ঘ্য আছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে 1 2 3, তিনটাই কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর গেল। আচ্ছা, তারপরে আর কি আছে বলো, এই টপিকগুলা থেকে আশা করি তুমি কাহিনী কি বের করতে পারবা। ঠিক আছে, গেল। এর পরের টপিকে আমরা চলে যাই। পরের টপিকটা হচ্ছে গিয়ে আমাদের ত্রুটি রিলেটেড। ত্রুটির পরে আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ এই পার্টগুলো শুরু করব। সো আমাদের দেখো এখানে ত্রুটি নির্ণয়, ত্রুটি নির্ণয় সংক্রান্ত আসলে একটা সূত্র পারলেই হবে, কিন্তু আমাদের এখানে আরো কয়েকটা বিষয় আছে সেগুলো একটু দেখে যাই। যেমন হচ্ছে আমরা গড় ত্রুটি কিভাবে করে বের করি, তারপরে প্রকৃত মান বলতে কি বোঝায়, গড় মান বলতে কি বোঝায়, বা ট্রু ভ্যালু যেগুলো সেগুলো আসলে কিভাবে বের করে, এই জিনিসগুলো আমরা একটু চলো দেখি। তো সবার আগে দেখো প্রথমে আসো প্রকৃত মান, এটা বলতে আমরা আসলে কি বুঝি? প্রকৃত মান, প্রকৃত মান বলতে আমরা কি বুঝি? মনে করো আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে চাই,
তো অনেকবার আমরা মনে করো দৈর্ঘ্য মাপছি, প্রথমবার একবার দৈর্ঘ্য মাপলাম, দৈর্ঘ্য মেপে সেটার লেংথ আসলো x1, আবার দৈর্ঘ্য মাপলাম, দৈর্ঘ্য আসলো x2, আবার দৈর্ঘ্য মাপলাম, দৈর্ঘ্য আসলো x3। এরকম করতে 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 মনে করো আমরা n সংখ্যক বার দৈর্ঘ্য পরিমাপ করছি, n সংখ্যক বার একটা বস্তুর দৈর্ঘ্য মাপছি। তো এখন প্রকৃত মান কোনটা জানো? প্রকৃত মান হচ্ছে এই সবগুলা মানকে যদি আমি গড় বের করি, সবগুলা মানের যদি আমি গড় বের করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এটার প্রকৃত মান বা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে দেখো প্রকৃত মান কি হবে? প্রকৃত মান যেটা, সেইটাকে আমরা এরকম এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি, এবং এই এক্স বার সমান সমান হচ্ছে x1 প্লাস x2, যতগুলা তুমি ভ্যালু মেজার করছো সবগুলা ভ্যালুর গড়। এটাই হচ্ছে আমাদের প্রকৃত মান যেটা, সেইটা। ভালো কথা। এরপরে আসো আমরা কিভাবে করে ত্রুটি বের করতে পারি। ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি আমরা কিভাবে করে মাপতে পারি? পরম ত্রুটি আমরা কিভাবে করে মাপতে পারি? তো দেখা গেল যে কোনো একটা বস্তুর যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি x1, এইটা তো আমাদের প্রকৃত মান। তো একটা পরিমাপকৃত মান থেকে প্রকৃত মানের পার্থক্য যা, এর যে মডুলাস, সেইটাকেই আমরা বলছি পরম ত্রুটি। এটাকে আমরা এরকম এপসাইলন দিয়ে প্রকাশ করে থাকি। দেখো x1টা কি ছিল? x1 হচ্ছে আমরা যখন প্রথমবার দৈর্ঘ্য মাপছিলাম, প্রথমবার যে দৈর্ঘ্য মাপছিলাম এটা হলো x1। আর x বার কোনটা? x বার হচ্ছে প্রকৃত মান, যেটা আসলে ওর ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল যে লেংথটা, আসল সঠিক যে লেংথটা, সেই সঠিক লেংথটা হচ্ছে আমরা দেখো কিভাবে পাইছিলাম, অনেকগুলা মেজার করে তারপর গড় যেটা, ওইটাই হলো তার সঠিক মান বলছি। এখন এই সঠিক মানটা থেকে বা প্রকৃত মানটা থেকে পরিমাপকৃত মানটার মডুলাস পার্থক্য কত, মানে পরম মানটা কত, এই পার্থক্যের পরম মানটা কত, সেইটাকেই আমরা বলছি পরম ত্রুটি। সহজ জিনিস, পরম ত্রুটি গেল। এখন আসো গড় ত্রুটি কি জিনিস ছিল? গড় ত্রুটি, গড় ত্রুটি কি জিনিস ছিল? গড় ত্রুটি কি জিনিস ছিল? দেখো গড় ত্রুটি সহজ জিনিস। তুমি এভাবে করে, যেমন এখানে তুমি এপসাইলন 1 বের করছো, এপসাইলন 1 সমান কি? x1 মাইনাস এক্স বার, তাই না? এপসাইলন 2 সমান কি? x2 মাইনাস এক্স বার, তাই না? এপসাইলন 3 সমান কি? x3 মাইনাস এক্স বার। এরকম করতে করতে n তম এরর যেটা, সেটা হচ্ছে xn মাইনাস এক্স বার। তো আমরা যতগুলা ত্রুটি পাইছি, সবগুলা ত্রুটির যদি আমি গড় বের করি, গড় মান বের করি, ত্রুটিগুলার যদি গড় মান বের করি, তাহলে আমি গড় ত্রুটি পাবো। সো এপসাইলন 1 এপসাইলন 2 প্লাস এপসাইলন 1 এপসাইলন 2 প্লাস ডট 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 প্লাস এপসাইলন n ডিভাইডেড বাই n। যদি আমি এগুলার গড় বের করি, এই ত্রুটিগুলার যদি গড় বের করি, তাহলে যেটা পাচ্ছি এটাই কিন্তু আমাদের গড় ত্রুটি নির্দেশ করছে। ঠিক আছে, এটাই আমাদের গড় ত্রুটি নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ পরম ত্রুটিগুলার যে গড়, সেটাকে আমরা বলছি কি? গড় ত্রুটি। ভালো কথা। এখন দেখবা অনেক ক্ষেত্রেই আমাদের যখন কোনো জায়গায় দৈর্ঘ্য টৈর্ঘ্য লেখা হয়, তখন এইভাবে লেখা হয়। ধরো কোনো একটা কলমের দৈর্ঘ্য এরকম বলা আছে 5 প্লাস মাইনাস 0.2। তো এইটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যে 5 যেটা লেখা থাকে, 5টা হচ্ছে আমাদের সঠিক মান বা ওই যে প্রকৃত মান যেটা, সেটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটা প্রকৃত মান যেটা, এটা হচ্ছে আমাদের 5। এবং এই যে 0.2 যেটা না, এই 0.2টা হচ্ছে গিয়ে আমাদের গড় ত্রুটি যেটা, সেটা গড় ত্রুটি যেটা, সেটা। এখন এই জিনিসটার আসলে মানে কি? একটা বস্তুর দৈর্ঘ্য এইটা, এটার মানেটা কি আসলে? এটার মানে হচ্ছে তুমি যখন ওই বস্তুটার দৈর্ঘ্য মাপতে যাবা, তখন দেখা যাবে যে এই বস্তুটার দৈর্ঘ্য 5.2 থেকে 4.8 এই রেঞ্জের মধ্যে থাকবে। বস্তুটার পরিমাপকৃত যেই দৈর্ঘ্যটা, সেটা দেখবা যে 5.2। এটা কিভাবে পেলাম? এই যে দেখো 5-এর সাথে 0.2 যোগ করছি, তাহলে ম্যাক্সিমাম যে মানটা, পরিমাপকৃত যে মানটা পেতে পারো, এটা 5.2, এবং মিনিমাম যে মানটা পেতে পারো 5 মাইনাস 0.2 4.8। তো
দৈর্ঘ্যর যে রেঞ্জটা সেটা কিন্তু এইরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে। সো আমরা যখন দৈর্ঘ্যকে এভাবে প্রকাশ করি, এভাবে প্রকাশ করার অর্থ হচ্ছে যদি তুমি ত্রুটি সহ বিবেচনা করো, কোনো একটা লাঠির দৈর্ঘ্য যদি ত্রুটি সহ বিবেচনা করো, তাহলে ত্রুটি সহ সেটার মান 5.2 থেকে 4.8 এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা থাকতে পারে। ঠিক আছে, গেল। এইবার আসো, যদি আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে চাই, আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি ছিল? আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর, এইটা কি জিনিস? আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে, দেখো আমাদের এই যে গড় ত্রুটি যেটা সেটাকে যখন আমি প্রকৃত মান দিয়ে ভাগ দিব, এটাকে আমরা বলি আপেক্ষিক ত্রুটি। শতকরা ত্রুটি কোনটা তাহলে? শতকরা আপেক্ষিক ত্রুটি কোনটা বা শতকরা ত্রুটি কোনটা? শতকরা ত্রুটি হচ্ছে জাস্ট আপেক্ষিক ত্রুটি যেটা পাইছো, এই যতটুকু গড় ত্রুটি ডিভাইডেড বাই এক্স বার, এটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করো, তাহলে আমরা শতকরাতে কত ত্রুটি হয়েছে সেটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে বুঝলাম। তাহলে আপেক্ষিক ত্রুটি গেল, শতকরা ত্রুটি গেল, ওকে ফাইন। এইবার আসো, আমরা দেখি, মনে করো আমাদের কোনো একটা রাশি এ দেওয়া আছে, কোনো একটা রাশি এ দেওয়া আছে কিভাবে, যে এ প্লাস মাইনাস কোনো একটা রাশির দৈর্ঘ্য, ধরো A1 দিলাম এটাকে, A1 প্লাস মাইনাস হচ্ছে ডেল্টা এ। ঠিক আছে, এবং বি যেই আরেকটা রাশি, সেটার মান হচ্ছে ধরো B1 প্লাস মাইনাস রুট ওভার বি। জিনিসটা কি? মনে করো এ মানে হচ্ছে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বি মানে হচ্ছে ধরো কোনো একটা আয়তক্ষেত্রের প্রস্থ। ঠিক আছে, এ মানে হচ্ছে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বি মানে হচ্ছে সেই আয়তক্ষেত্রের প্রস্থ। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি তার এরিয়া বের করতে চাই, ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? ক্ষেত্রফল সমান সমান কি হবে? ক্ষেত্রফল সমান হবে এই এ এবং বি এর গুণফল, সিম্পল, এ আর বি এর গুণফল হবে। এখন কথা হচ্ছে, দেখো দৈর্ঘ্য মাপতে গিয়ে তো কিছু একটা ত্রুটি হয়েছে, এবং প্রস্থ মাপতে গিয়েও কিছু একটা ত্রুটি ধরা পড়ছে। তাহলে যখন আমরা ক্ষেত্রফল মাপবো, তখন এই ক্ষেত্রফলের ত্রুটিটা কত হবে? যখন আমরা ক্ষেত্রফল মাপবো, তখন ওই ক্ষেত্রফলের ত্রুটিটা কত হবে, এইটা আমরা বের করতে চাই। সো কি বললাম, দেখো আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে মনে করো কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এইটা হচ্ছে কোনো একটা আয়তক্ষেত্রের প্রস্থ। তো দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কিন্তু পরিমাপ করতে গিয়ে কিছু ত্রুটি থাকতে পারে। তাহলে আমাদের প্রশ্ন করছে যে ক্ষেত্রফল যখন আমরা বের করব, তখন ওই ক্ষেত্রফলের ত্রুটিটা আসলে কত পার্সেন্ট হবে বা কতটুকু হবে, এইটা আমরা কিভাবে বের করব। সো খেয়াল করো, ক্ষেত্রফল তো এ বি, ক্ষেত্রফল হচ্ছে এই এ আর বি। তো আমরা যখন ওই ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি মাপতে যাব, তখন দেখো, মনে করো ক্ষেত্রফলটাকে আমি যেহেতু এটা লিখে ফেলছি, ক্ষেত্রফলটাকে ধরো আমি আর দিয়ে প্রকাশ করছি, সাপোজ এটাকে আর দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখো এই যে ডেল্টা আর বাই আর, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি। এটা সমান সমান কি হবে? ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই বি। আসলে ডেল্টা এ ডিভাইডেড বাই A1 মানে যেটা যে প্রকৃত মান ছিল, আর ডেল্টা বি ডিভাইডেড বাই হবে B1। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো আপেক্ষিক ত্রুটির যে ফর্মুলা, সেটা ক্ষেত্রফলের জন্য আপেক্ষিক ত্রুটির ফর্মুলা কি হবে এটা বের করে ফেলতে পারলাম। চলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আগে শুরু করি আমরা। মনে করো এই যে এই অঙ্কটা একটু খেয়াল করো, এই অঙ্কটা বুঝলেই হয়ে যাবে। একটা নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। সো ব্যাসার্ধ এবং উচ্চতা পরিমাপের ত্রুটি দেওয়া আছে হচ্ছে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট। এটা কি দেওয়া আছে বলো তো? শতকরা ত্রুটি দেওয়া আছে, তাই না? তার মানে দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে যেই ডেটাটা দেওয়া আছে, এটা হচ্ছে ডেল্টা আর ডিভাইডেড বাই আর, এইটার মান বলে দিছে 0.01%। এবং উচ্চতা দেওয়া আছে ডেল্টা এইচ ডিভাইডেড বাই এইচ, এইটার ত্রুটি হচ্ছে 0.04%। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে যে আয়তন পরিমাপে ত্রুটি কত হবে বলো তো? একটা সিলিন্ডারের জন্য এর আয়তনের মেইন সূত্র কি ছিল? এই সিলিন্ডারের যে হাইট সেটা হচ্ছে এইচ,
এবং সিলিন্ডারের যে রেডিয়াস এটা হচ্ছে গিয়ে আর। তাহলে ভলিউম সমান সমান ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? এখন দেখো মেইন সূত্রটা আসলে কি, মেইন সূত্রটা আসে কিভাবে আমি আগে সেটা তোমাদেরকে বলি। দেখো আমরা এই ভলিউমটাকে যে কোনো একটা, আচ্ছা আগে মেইন সূত্রটা লিখে দিই তারপরে প্রমাণে আসতেছি। দেখো আগে মেইন কাহিনীটাকে বুঝো। এটা হলো ভলিউমের সূত্রটা। তো শতকরা ত্রুটি দিয়ে যে সূত্রটা, সেটার সূত্রটা হচ্ছে এরকম যে ডেল্টা ভি বাই ভি, এটা মানে হচ্ছে আয়তন নির্ণয় ত্রুটি, সমান সমান হবে কি দেখো, ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এইচ বাই এইচ। শুধুমাত্র এটাই না, এখানে দেখতে হবে পাওয়ার কার কত। যেমন দেখো আর এর উপরে পাওয়ার আছে কত, 2 আছে না, তাহলে 2 বসবে এখানে সামনে বসবে। আর এইচ এর উপরে পাওয়ার কত, 1, তাহলে 1 এখানে সামনে বসে যাবে। 1 বসাও যায়, না বসাও একই কথা। তাহলে আমরা এই ফর্মুলাটা খাটায় কিন্তু আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো ডেল্টা আর বাই আর এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে 0.01%, এবং দেখো ডেল্টা এইচ বাই এইচ এটার মান আমাদের দেওয়া আছে 0.04%, 0.04%। তাইলে আমরা এখান থেকে যেটা পাই দেখো 0.02 প্লাস 0.04 মানে কত, 0.06, তাই তো, 0.06%। তার মানে আয়তন নির্ণয়ে যে শতকরা ত্রুটি পাওয়া যাবে সেটার মান হচ্ছে 0.06%, 0.06%। ঠিক আছে, আচ্ছা গেল, ওকে গেল। দেখি এরকম আমাদের মূল যে সূত্রটা, সেই মূল সূত্রটা আমি একটু লিখে দিই এখানে তোমাকে। মনে করো আর কোনো একটার ভ্যালু সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার x এর উপরে, b টু দি পাওয়ার y এর উপরে। তাহলে ডেল্টা আর বাই আর এটা সমান সমান হবে, এক্সটাকে সামনে নিয়ে আসবো, উপরে লিখবো হচ্ছে ডেল a ডিভাইডেড বাই a প্লাস ডেল বি ডিভাইডেড বাই বি, এবং পাওয়ার যেটা ছিল সেটাকে সামনে নিয়ে চলে আসবো। এখন এই যে ভাইয়া পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, এটা আসলে কেন, এইটা আমরা সহজে ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাই দিতে পারি। কিভাবে দেখো, যেমন সিলিন্ডারের ক্ষেত্রে প্রমাণটা দেখায় আসি। ধরো পাই আর স্কোয়ার এইচ ছিল, তাই না? আমরা চলো এই আয়তনটাকে যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। চলো ডিভি কে আমি বা ভি কে আমি হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। এক্স কি, এক্স হলো যে কোনো একটা ভ্যারিয়েবল, এটা পরে আমি কাটাকাটি করে দিব। সো যে কোনো একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে ডিভি বাই ডিএক্স। পাইটাকে পাই আর স্কোয়ারকে যদি সামনে নিয়ে আসো, এখানে ইউভি এর ফর্মুলা খাটানো যাবে, ডিএইচ বাই ডিএক্স প্লাস পাই এইচ কে সামনে নিয়ে আসলে ডি আর স্কোয়ার বাই ডি এক্স। বলো তো ডি আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2r dr বাই ডিএক্স। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে দেখো সবগুলা যদি ডিএক্স গুলাকে সরাই দেই তাহলে কি আসছে, ডিভি ইকুয়ালস টু আসছে পাই আর স্কোয়ার ডিএইচ প্লাস 2 পাই আর এইচ ডিআর। একটা কাজ করি, এটাকে এবার আমি আয়তন দিয়ে ভাগ করে দিই সব জায়গায়। আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে পাই আর স্কোয়ার ডিএইচ, আয়তন দিয়ে ভাগ করব, আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ প্লাস এখানে থাকছে 2 পাই আর এইচ ডিআর এবং পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ। তাহলে আসো পাই পাই কাটলাম, এখানে একটা আর কাটলাম, এইচ এইচ কাটলাম, পাই পাই কাটলাম, আর স্কোয়ার কাটলাম। তাহলে এখানে আমাদের যেটা আসছে ডিভি বাই ভি এটা ইকুয়ালস টু হচ্ছে ডিএইচ বাই এইচ প্লাস 2 ইন্টু দেখো ডিআর বাই আর। দেখছো এটাই কিন্তু সেই শতকরা যে আয়তনের পরিবর্তনের সূত্রটা, সেটাই কিন্তু আমরা এখান থেকে দেখলাম। অর্থাৎ মেইন আইডিয়াটা কি, মেইন আইডিয়াটা হচ্ছে যে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে এবং ওই রাশিটার আপেক্ষিক ত্রুটি প্লাস পাওয়ার যেটা থাকবে সামনে চলে আসলো পরবর্তী রাশিটার আপেক্ষিক ত্রুটি। সো এই ফর্মে কিন্তু আমরা সবসময় এই রাশিটা কিন্তু আমরা এই ফর্মুলা কিন্তু সবসময় আমরা এভাবে করেই অ্যাপ্লাই করে যাচ্ছি। ঠিক আছে, ওকে গেল। দেখো তো এই প্রবলেমটা কি বলল।
আমাদের চারটা চলক বলে দিছে এ বি সি এবং ডি। তো এক্স হচ্ছে একটা রাশি, যে রাশিটা এ বি সি ডি এর সাথে এইভাবে করে সম্পর্কিত। বলছে যদি এ বি সি ডি নির্ণয়ে যথাক্রমে এত % করে ভুল হয়, তবে এক্স নির্ণয়ে শতকরা সর্বোচ্চ ভুল কত হবে? শতকরা সর্বোচ্চ ভুল কত হবে? সো খেয়াল করো তো আমাদের মেইন সূত্রটা কি। মেইন সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই √সি ইন্টু ডি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে এ স্কোয়ার আসে, বি স্কোয়ার আসে, সি টু দি পাওয়ার আসে -½ ডি টু দি পাওয়ার আসে -1। তো বলো তো ডেল এক্স বাই এক্স এটা সমান তাহলে কি হবে? এর উপরে পাওয়ার যা সেটা সামনে চলে আসবে ইন্টু ডেল্টা এ ডিভাইডেড বাই এ, প্লাস বি এর উপরে পাওয়ার যেটা সামনে চলে আসবে ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই বি, মাইনাস সি এর উপরে পাওয়ার যেটা সামনে চলে আসবে ইন্টু ডেল্টা সি ডিভাইডেড বাই সি। তারপরে আমাদের হচ্ছে, ভালো কথা, এখানে কিন্তু কখনোই আমরা নেগেটিভ নিব না, সবসময় এখানে পজিটিভ আসবে। জাস্ট পাওয়ারের মডুলাস মানটা আমরা সামনে বসাবো, কারণ আমরা ত্রুটি হিসাব করতেছি, ত্রুটি কখনো মাইনাস হয় না, ত্রুটি সবসময় যোগ হয়ে যাবে। সো +1 ইন্টু ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যে ত্রুটির হিসাবটা পাচ্ছি 2 ইন্টু আমাদের এ নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে 1%, প্লাস 2 ইন্টু বি নির্ণয় হচ্ছে 3%, প্লাস সি নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে 4%, এবং ডি নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে 2%। তাহলে এখান থেকে কত আসলো? 2% প্লাস 3 দুগুণে 6% প্লাস 2% প্লাস 2%। তাহলে কত হলো টোটাল? 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে টোটাল আমাদের এখানে আসলো 12%। ঠিক আছে, টোটাল আসলো হচ্ছে 12%। এটা খেয়াল রেখো যে যেটা আসলে পাওয়ারের সামনে চলে আসছে এখানে কখনোই মাইনাসগুলা বসাবা না, কারণ ত্রুটি যখন হিসাব করতেছো ভুল কখনো একটা ভুল আরেকটা ভুলকে কাটে না। টোটাল ভুল সবসময় যোগ করে করে তারপরে হিসাব করতে হবে, ঠিক আছে? ফর্মুলার প্রমাণ লাগবে না, তোমরা দেখতে চাইছো তাই দেখাইছি, ঠিক আছে? ওকে, গেল। তাহলে আমরা এভাবে করে কিন্তু যে ভ্যালুগুলো আছে সেইটা বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো, আইওটিতে একটা প্রশ্ন আসছিল বোর্ডে, যেটা বললাম বোর্ডে এগুলো থেকে প্রশ্ন কম আসে। এই প্রশ্নটা দেখো, লেংথ অফ এ সিম্পল পেন্ডুলাম এর মানে কি? 2 দিন পর ইংলিশ পরীক্ষাও কিন্তু। অর্থাৎ সরল দোলকের যে লেংথ সেটা দেওয়া আছে যে এল সমান সমান হচ্ছে 100 ± 0.5 এত সেন্টিমিটার, এবং টাইম পিরিয়ড দেওয়া আছে হচ্ছে 2 ± 0.01 সেকেন্ড। আচ্ছা, এখন বলছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ এরর ইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন নির্ণয়ের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে? তো বলো তো, একটা টাইম ইয়ার জন্য সরল দোলকের জন্য সূত্র কি ছিল? 2π√L/g না? এখন আমাদের জি এর মান বের করতে বলছে, মানে জি এর ত্রুটি বের করতে বলছে। তাহলে একটা কাজ করি, আমরা আগে জি এর সমীকরণটা দেখি কি আসে। 4π² L/g। তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে 4π² L ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই 4π² তো কনস্ট্যান্ট, L এর পাওয়ার 1, টি এর পাওয়ার টু দি পাওয়ার -2। তাহলে আমরা যদি এখানে জি এর ত্রুটি বের করতে চাই, তাহলে দেখো ডেল্টা জি বাই জি এটা ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা এল ডিভাইডেড বাই এল প্লাস, দেখো এটা টি এর উপরে পাওয়ার কত? -2, সো 2 লিখবো শুধু, ডেল্টা টি বাই টি। তাহলে দেখো তো ডেল্টা এল এখানে কোনটা? ডেল্টা এল হচ্ছে 0.5, যেটা এইটা, এবং ক্যাপিটাল এল কোনটা? ক্যাপিটাল এল হচ্ছে 100, প্লাস 2 ইন্টু, দেখো তো টাইমের ক্ষেত্রে এটা হলো সেই ডেল্টা টি, মানে ত্রুটিটা কত টাইমের ক্ষেত্রে, এটা হচ্ছে 0.01 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2, ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাইলেই কিন্তু হয়ে যাবে 0.5 ডিভাইডেড বাই 100 আর হচ্ছে গিয়ে প্লাস 0.01। ওকে, এইটাকে 100 দিয়ে গুণ করলে 1.5%, 1.5%, এই যে পার্সেন্ট দিয়ে যদি গুণ করো 1.5% এখান থেকে আসছে। সো কি করলাম, এই পুরাটাকে আমরা 100% দিয়ে গুণ করছি। তাহলে আমরা কিন্তু এই জি এর শতকরা ত্রুটি কত বের করে ফেলতে পারলাম।
এই বলো তো পারবা কিনা, পারবা কিনা বলো তো? পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে, ইনশাল্লাহ পারা যাবে। দেখো তো এই প্রশ্নটা, কোন বস্তুর ভর দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? ঘনত্বের শতকরা ত্রুটি কত বলো তো? ঘনত্ব সমান আমরা কি লিখি? ঘনত্ব সমান হচ্ছে m ডিভাইডেড বাই v না? হ্যাঁ, ঘনত্বের শতকরা ত্রুটি বলছে, এটাকে কি লেখা যায়? m v টু দি পাওয়ার -1, তাই তো? তাহলে দেখো শতকরা ত্রুটি হচ্ছে ডেল্টা রো ডিভাইডেড বাই রো ইকুয়ালস টু m এর উপরে পাওয়ার যেহেতু 1, তাহলে হবে ডেল্টা m বাই m, v এর উপরেও পাওয়ার যেহেতু 1, তাহলে প্লাস ডেল্টা v ডিভাইডেড বাই v। তাহলে এখান থেকে আসে কত? ডেল্টা m হচ্ছে 2%। মূলত দেখো ডেল্টা m বাই m কত, এইটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ডেল্টা m বাই m কত, এটাই কিন্তু আমাদের দেওয়া আছে। বা একটা কাজ করতে পারো তুমি, দেখো 2%, তো 2% মানে কত? 2/100 না? অর্থাৎ 0.02 কিন্তু, তাই না? তাহলে এখানে লেখো 0.02 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? প্লাস এটা মানে কত? 0.03 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শতকরা ত্রুটি কত বের করে ফেলতে পারবো। পুরাটাকে পরে আমাদেরকে 100% দিয়ে গুণ দিতে হবে। পুরাটাকে পরে আমাদের 100% দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তাইলে শতকরা ত্রুটি কত বের হয়ে যাবে। ওকে, তাইলে কি আসলো আমাদের? হচ্ছে আচ্ছা 0.02 ডিভাইডেড বাই 100, 0.02 0.0503। আচ্ছা দাঁড়াও, এইখানে 0.02 যেটা, এটা পার্সেন্ট আকারে রাখলেই ভালো। দেখো আমাদের মূলত ডেল্টা m বাই m কত, এই পুরাটার মানই আসলে এখানে আপেক্ষিক ত্রুটি দিয়ে দেওয়া আছে। এই যে মানটা দেওয়া, এটা পুরাটা ডেল্টা m বাই m, এই পুরাটার মানই দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 2%, এবং ডেল্টা v বাই v এটা হচ্ছে গিয়ে 3%। তাহলে একবারে যখন এটাই পার্সেন্ট আকারে আসে তখন আর চিন্তা নাই, 3 আর 2 যোগ করে 5% একবারে এখানে লিখে ফেলা যাবে, ঠিক আছে? তাহলে শতকরা ত্রুটি কত? এটা হচ্ছে গিয়ে 5%। ওইটা আর ভাঙার দরকার নাই, ঠিক আছে? ওইটা আর ভাঙার দরকার নাই। আচ্ছা গেল। তারপরে দেখো তো, কোনো বস্তুর ভর এত, আয়তন এত, ওই বস্তুর ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কোনটা? ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কোনটা? দেখো আমরা দেখছি যে ঘনত্বের যে ত্রুটি ডিভাইডেড বাই ঘনত্ব, এটা সমান হচ্ছে গিয়ে 5%। তাহলে ডেল্টা রো এটা সমান হচ্ছে 5% অফ রো। বলতো 5% অফ রো যেটা, রো এর ক্ষেত্রে এটা কত? রো মানে হচ্ছে m বাই v, এটা তো প্রকৃত মান। সো প্রকৃত m বাই v যদি করো, তাহলে প্রকৃত m 100, প্রকৃত v ও 100, তার মানে 5% আসতেছে। সো ডেল্টা রো যেহেতু বের করতে বলছে, 5/100 করলে কি আসে? 0.05। তাহলে 0.05 কেজি পার মিটার কিউব, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? ওকে, গেল। পরেরটায় যাই। একটা গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান দেওয়া আছে এবং পরিমাপ্য মান দেওয়া আছে এত, গোলকটার আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে যেটা বললো, তার মানে পরিমাপ্য মান বলছে 2.98। আচ্ছা, আমরা জানি গোলকের যে আয়তন ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কিত? 4/3 পাই আর কিউব, এভাবে সম্পর্কিত না? সো আমাদের আয়তনের যে শতকরা ত্রুটি ডেল্টা ভি বাই ভি, এইটা সমান সমান হচ্ছে আমাদের আর এর সাথে সম্পর্ক কিভাবে? কিউব যেহেতু 3টা সামনে চলে আসবে, ডেল্টা আর ডিভাইডেড বাই আর। তাহলে বলো তো আমাদের উপরে ডেল্টা আর কত? 3 মাইনাস 2.98 ডিভাইডেড বাই প্রকৃত মান দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। এই পুরাটাকে পরে 100 দিয়ে গুণ দিতে হবে। সো 3 মাইনাস 2.98, এই 3 আসলে সুন্দর মতো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আসলো 2%। 2%, এই যে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি হচ্ছে তাহলে 2%, ঠিক আছে? আয়তন নির্ণয় শতকরা ত্রুটি হচ্ছে 2%। আচ্ছা গেল। একটা বৃত্তাকার চাকতির পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তাকার চাকতির কথা বলছে কিন্তু, দেখো বৃত্তাকার চাকতির কথা বলছে। তো চাকতির ক্ষেত্রে যদি তুমি একটা ব্যাসার্ধ জানো,
তাহলে কিন্তু তার এরিয়ার সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি ডেল্টা এ ডিভাইডেড বাই এ, এটা সমান হবে 2 ইন্টু ডেল্টা আর ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু 2 ইন্টু ডেল্টা আর হচ্ছে 0.1 ডিভাইডেড বাই আর হচ্ছে গিয়ে 5, তাইলে 2/5 ইন্টু 0.1 ইন্টু 100, এটা আসে 4%। এই যে এটা আসে হলো গিয়ে 4%। ইজি, পারা যাবে তাহলে ইনশাল্লাহ। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ত্রুটির প্রবলেমগুলো দেখলাম। এইবার আসো আমাদের স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, এই দুইটা জিনিস একটু আমরা দেখি। চলো স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ এইটা চলো একটু দেখি। প্রথমে আগে আমরা দেখে নেই স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দেখো ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স, এটার গঠনটা কি আগে একটু বলে আসি। এইটার গঠনটা কি আগে একটু বলে আসি তোমাদেরকে, দাঁড়াও। দেখো, তো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এখানে দুইটা স্কেল থাকে, তাই না? একটা হচ্ছে আমরা বলি মেইন স্কেল এবং আরেকটা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। মূলত স্লাইড ক্যালিপার্সটা কেন ব্যবহার করা হয়? কারণ আমরা যাতে করে যে কোনো দৈর্ঘ্যকে আরও সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। যেমন খেয়াল করো, যখন আমরা ধরো নর্মাল আমাদের যেই স্কেলগুলো আছে, মিটার স্কেল যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা বড়জোর কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। অর্থাৎ ধরো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 10 মিলিমিটার, সেটা আমরা মাপতে পারবো, বা ধরো 15 মিলিমিটার, সেটা আমরা মাপতে পারবো। ওই রৈখিক স্কেলটা দিয়ে মাপা যাবে। কিন্তু স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 10.2 মিলিমিটার, এটাও আমরা কিন্তু হিসাব করতে পারি। অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা দশমিকের পরে আরও একটা এক্সট্রা 1 ঘর পর্যন্ত কিন্তু এক্সট্রা পরিমাপ করতে পারি। সো যখন আমাদের একদম সূক্ষ্মভাবে কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, যেটা আমি দেখে বুঝতেছি যে এই একটা বস্তুর দৈর্ঘ্য এটা 10ও না আবার 11ও না, 10 মিলিমিটার আর 11 মিলিমিটারের মাঝামাঝি। তো সেই মাঝামাঝি মানটা কত? এই যে 0.2 মিলিমিটার, এই এক্সট্রা ভ্যালুটা আমরা কিন্তু এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মেজার করে ফেলতে পারি। ঠিক আছে, এটা হলো মেইন গোল। স্ক্রু গজের সাহায্যে আরও সূক্ষ্মভাবে এটা পরিমাপ করা যায়। যেমন স্ক্রু গজের সাহায্যে আমি এটাও মাপতে পারবো যে 10.25 মিলিমিটার, আরও সূক্ষ্মভাবে আমরা কিন্তু স্ক্রু গজ দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে বুঝতে পারছো স্লাইড ক্যালিপার্সের কাজ কি আর স্ক্রু গজের কাজ কি? মূলত কাজ হচ্ছে এই যে সূক্ষ্মভাবে পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। এবং স্লাইড ক্যালিপার্সে তুমি যতটুকু সূক্ষ্ম মাপতে পারবা, স্ক্রু গজে আরও সূক্ষ্মভাবে কিন্তু পরিমাপ করতে পারবা। আচ্ছা, গেল। এখন তাহলে দেখো, এটা ছোট্ট একটা সিমুলেশন আছে, এটা দিয়ে আগে একটু বুঝাই আসি। দেখো, এই যে এখানে একটা স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছ, তো এই স্লাইড ক্যালিপার্সে এইখানে কিন্তু দেখবা এই দুইটাকে বলা হয় চোয়াল। হ্যাঁ, তো এই চোয়াল দুইটার মধ্যে তুমি দেখো এখানে একটা মূল স্কেল তো আছে, 0 থেকে 10 পর্যন্ত একটা মূল স্কেল এখানে আছে। এই দেখতে পাচ্ছ তোমরা দাগগুলা কি দেখতে পাচ্ছ? দাগগুলা কি দেখতে পাচ্ছ? একটু জানাও তো। দেখো, এই 0 থেকে 10 পর্যন্ত এখানে কিন্তু আমাদের একটা মূল স্কেল অলরেডি দেওয়া আছে, আর ভিতরে আরেকটা স্কেল আছে, এটাকে আমরা বলতেছি ভার্নিয়ার স্কেল। দেখো, এই ভার্নিয়ার স্কেলটা টোটাল 10টা দাগ এখানে দাগাঙ্কিত করা আছে। ভার্নিয়ার স্কেলটা টোটাল 10টা দাগে দাগাঙ্কিত করা আছে। এখন কি হয় দেখো, আমরা কিন্তু এটাকে এরকম করে ডানে বামে মুভ করাতে পারি, ডানে বামে মুভ করাতে পারি। এবং আমরা যেই বস্তুর দৈর্ঘ্য মাপতে চাই, ধরো আমি কলমটার দৈর্ঘ্য মাপতে চাই, তাহলে কলমটাকে এর মধ্যে বসাবো, বসায় আমি এই দুইটা চোয়াল দিয়ে এটাকে আটকাই দিব, আটকাই দিয়ে তারপর আমি এখান থেকে মেজারমেন্ট নিব। এখন মেজারমেন্ট কিভাবে নিব সেই আলাপে পরে আসছি। আগে দেখো এটা কিভাবে আমরা ব্যবহার করে থাকি। এই যে দেখো, অনেক সময় এই যে এই মাঝখানে আমরা কোনো একটা গোলককে বসাই, সেটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। অথবা এই যে উপরের যেই অংশটা আছে, এই উপরের যেই দাঁত দুইটা আছে, এই দাঁতের মধ্যে দেখো যদি আমরা ইনার রেডিয়াস মাপতে চাই, আগেরটা তো মাপছি হচ্ছে ধরো আউটার রেডিয়াস কত গোলকটার, এবার যদি একটা সিলিন্ডার নাও, তাতে ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস আছে। তো যদি আমি এটার ইনার রেডিয়াস মাপতে চাই, ইনার রেডিয়াস মাপার জন্য এই যে উপরের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত কিন্তু তখন কাজ করবে। আর যদি আমি ডেপথ মাপতে চাই, তাহলে এখান থেকে দেখছিলা না যে একটা লম্বা লাঠি বের হয়ে গেছিল? এই যে দেখো, এখান থেকে যত এটাকে তুমি ঘুরাবা, যত তুমি এটাকে ঘুরাবা তত দেখবা, এই যে যত এটাকে তুমি ঘুরাবা, এটাকে যত ডান দিকে নিয়ে যাবা, দেখো ওই পাশটা তত বাড়তেছে। সো এই জিনিসটা কিন্তু এই যে এখানে একদম 0, এখানে আমি কিন্তু এই যে একটা সিলিন্ডারকে উপর করে রেখে এখানকার গভীরতা কত সেটা কিন্তু এই পাশ দিয়ে মাপতে পারি। ঠিক আছে, এই পাশ দিয়ে মাপতে পারি। আচ্ছা, ফাইন।
এখন আসো যে আমরা এই যে এভাবে করে বিভিন্ন মাপাটাপা যায়, ভালো কথা। এখন আসো আমরা মূলত এখানে যে কাহিনীটা করা হয় সেটা হচ্ছে যে মূল স্কেলের টোটাল যে 9টা ঘর, সেই 9টা ঘরের মধ্যে আমরা ভার্নিয়ার স্কেলের 10টা ঘরকে সমান দূরত্বে স্থাপন করি। অর্থাৎ দেখো, এই হলুদ যে স্কেলটা দেখতেছো এটা হলো আমাদের মূল স্কেল। মূল স্কেলের প্রত্যেকটা এখানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এগুলো হচ্ছে 1 মিলিমিটার করে, এইগুলা হচ্ছে 1 মিলিমিটার করে। হ্যাঁ, তো আমরা কি করছি দেখো, টোটাল 9 মিলিমিটার এর মধ্যে আমরা ভার্নিয়ার স্কেলের টোটাল 10টা ঘরকে আমি এখানে স্থাপন করছি। টোটাল 9 মিলিমিটারের মধ্যে আমরা ভার্নিয়ার স্কেলের 10টা ঘরকে এখানে স্থাপন করছি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাকে বলো তো, এই এক একটা ঘরের দৈর্ঘ্য কত বলতে পারবা? এক একটা ঘরের দৈর্ঘ্য কত বলতে পারবা বলো তো? 10টা ঘর, 10টা ঘর, 10টা ঘরের দৈর্ঘ্য হচ্ছে, 10টা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটারের সমান, 9 মিলিমিটারের সমান। তাহলে বলো তো ভাইয়া, একটা ঘরের দৈর্ঘ্য কত? একটা ঘরের দৈর্ঘ্য কত বলো তো? 9 ডিভাইডেড বাই 10 এত মিলিমিটার, অর্থাৎ 0.9 মিলিমিটার, ঠিক না? অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত যে ঘরটা আছে, প্রতিটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 0.9 মিলিমিটার। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন দেখো, যখন আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন একটা অদ্ভুত কাজ করি। এই জিনিসটা কেন করি এটা আমি কখনো বুঝতাম না। যখন স্কুলে থাকতাম, কলেজে ছিলাম, ওই সময় বলতো যে দেখো ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে মিলে যায়, এইটা আগে ফাইন্ড আউট করো। এটা কেন করতে হয় আসলে, এই জিনিসটা কখনোই আমি বুঝি নাই আগে। যখন এসএসসিতেও করছি, স্যার রাত, এসএসসির প্র্যাকটিক্যাল তো অত ভালো মতন হয় না, কলেজ যখন করছি, কলেজেও দেখা গেছে যে আচ্ছা করতে হয় তাই করতেছি, কিন্তু কেন করব? এই যে ভার্নিয়ার স্কেলে একটা দাগ মূল স্কেলের কোন দাগের সাথে মিলে যায়, এইটা দেখার সাথে ভার্নিয়ার স্কেলে মানে পরিমাপের সম্পর্কটা কি আসলে, সম্পর্কটা কি? একটা সূত্র দিয়ে দিত, ওই সূত্রের মধ্যে বসালে আসলে হয়ে যেত অঙ্ক। কিন্তু আসলে কেন করতেছে এটা একটু ছোট করে বলি, একটু ভালো করে শোনো। আচ্ছা বলো তো, আমরা এখানে দেখলাম, বলো তো কোন স্কেলটা বলো তো মুভ করে? আমাদের মূল স্কেল কি মুভ করে নাকি ভার্নিয়ার স্কেলটা মুভ করতেছে বলো তো? এই যে ভার্নিয়ার স্কেল যেটা, এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু মুভ করে, তাই না? ভার্নিয়ার স্কেলটা মুভ করে। তার মানে উপরের হলুদ স্কেল কিন্তু মুভ করবে না, নিচের যে সবুজ স্কেলটা আছে এইটা কিন্তু মুভ করবে। সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ, হলুদ স্কেল যেটা এটা মুভ করবে না, নিচের যে সবুজ স্কেলটা আছে এই সবুজ স্কেলটা কিন্তু মুভ করবে, ঠিক আছে? এখন বলো তো দেখি, মনে করো এইটা তো হচ্ছে গিয়ে আমাদের ভার্নিয়ার স্কেলটা। সো কি হচ্ছে দেখো, আমরা কিন্তু এই ভার্নিয়ার স্কেলটাকে মুভ করাই, কিন্তু মূল স্কেলকে কিন্তু মুভ করাই না। এবং ভার্নিয়ার স্কেল ধরো এই জায়গাতে আমরা কিন্তু জিনিসপত্রটাকে বসাই এবং তারপরে দেখি যে এটা কোন দাগের সাথে মিলে গেছে, কোন দাগের সাথে মিলে গেছে বা কোন দাগের সাথে ক্লোজ হয়েছে। ভালো কথা। এখন বলো তো, যদি আমি দেখি ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা মূল স্কেলের এই 1 নাম্বার দাগের সাথে মিলে গেছে, মূল স্কেলের এই দাগের সাথে মিলছে, ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা যদি মূল স্কেলের একটা দাগের সাথে মিলে যায়, এর অর্থটা কি বলো তো? তার মানে এই দাগটা যদি এটার সাথে মিলে যায়, আগে কি ছিল? আগে এইরকম অবস্থায় ছিল, এখন যদি 1 নাম্বার দাগটা এটার সাথে মিলে যায়, তাহলে কি তুমি আমাকে বলতে পারবা যে এইটার যে 0 আর ভার্নিয়ার স্কেলের যে 0, এই দুইটার মধ্যে পার্থক্যটা কতটুকু হয়েছে? আবার দেখো, এই পুরাটার দৈর্ঘ্য তো ছিল 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এইটুকুর দৈর্ঘ্য ছিল 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার। তাইলে এই একের সাথে এই একের পার্থক্য কতটুকু? এই মূল স্কেলের একের সাথে ভার্নিয়ার স্কেলের একের দাগের মধ্যে গ্যাপ কতটুকু? 1 মিলিমিটার হলো মূল স্কেলের ছোট্ট এক ঘর, মাইনাস ভার্নিয়ার স্কেলের ছোট্ট এক ঘর মানে হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে এই পার্থক্যটা কত? 0.1 মিলিমিটার না? এই যে এখান থেকে এতটুকুর যে দৈর্ঘ্যটা, এইটুকুই কত? 0.1 মিলিমিটার না? ইয়েস। তাহলে এখন যদি এরকম হয় যে এই 1 নাম্বার দাগটা প্রথমে তো 0 0 সাথে মিলানো ছিল, তাই না? যদি এখন একের সাথে 1 মিলে যায়, এর মানে কি? এর মানে এই 0টা বলো তো, এই 0 থেকে কতটুকু সরছে? 0.1 মিলিমিটার সরছে। এইটা সবাই বুঝছো কিনা আগে একটু কমেন্টে জানাও। এই সহজ জিনিসটা বুঝছো কিনা আগে বলো। 0-র সাথে 0 শুরুতে মিলানো ছিল, মূল স্কেলের 1 নাম্বার দাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগ, এদের মধ্যে পার্থক্য হলো 0.1 মিলিমিটার।
সো যদি এরকম হয় যে এই 1 নাম্বার দাগ একের সাথে মিলে গেল, তাহলে 0 0 থেকে কতটুকু সরে গেছে? 0.1 মিলিমিটার সরে গেছে। এইটা কি বুঝছো সবাই? 0.1 মিলিমিটার সরে যাওয়া মানে কি বুঝছো? গুড। আচ্ছা বলো তো, যদি এরকম হয় যে এবার 2 নাম্বার দাগটা এই যে 0 0 সাথে মিলানো ছিল, বলো তো দেখি যে আমাদের এইটুকু হলো 0.9, এইটুকুও কত বলো তো? 0.9 না? এইটুকু 0.9 মিলিমিটার, এইটুকুও 0.9 মিলিমিটার। তাইলে বলো তো এই দুইটা ঘরের দৈর্ঘ্য কত? 1.8 মিলিমিটার। দুইটা ঘরের দৈর্ঘ্য 1.8 মিলিমিটার। বলো তো মূল স্কেলের 2 এর সাথে এই 2 এর তাহলে পার্থক্য কতটুকু, গ্যাপটা কতটুকু? দেখো মূল স্কেলের টোটাল 2 ঘর মানে হচ্ছে 2 মিলিমিটার, কারণ এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, টোটাল দৈর্ঘ্য 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার থেকে 1.8 মিলিমিটার বাদ দিলে কি থাকে? 0.2 মিলিমিটার থাকে। অর্থাৎ এই দেখো এখানকার যে 2 ঘর আর ভার্নিয়ার স্কেলের যে 2 ঘর, এই 2 ঘর থেকে 2 ঘরের যে পার্থক্যটা সেটা কিন্তু 0.2 মিলিমিটার। বলতো একইভাবে তাহলে এই 3-এর সাথে এই 3-এর পার্থক্য কত? 0.3 মিলিমিটার। এই 3-এর সাথে এই 3-এর পার্থক্য 0.3 মিলিমিটার। এই 4-এর সাথে এই 4-এর পার্থক্য কত তাহলে? 0.4 মিলিমিটার। বলতো এই জিনিসগুলা কি বুঝতে পারছো? এই জিনিসগুলা কি বুঝতে পারছো বলতো? যে আমাদের এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের 4 ঘর মানে কত? 0.9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ এটা হচ্ছে 0.36 মিলিমিটার, তাই না? সো তাহলে সরি 3.6 মিলিমিটার। তাহলে এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার। উপরের 4 মিলিমিটার থেকে ভার্নিয়ার স্কেলের যে 4 ঘর সেটা দেখো 0.9, 1.8, 2.7, 3.6 মিলিমিটার। তাহলে গ্যাপ কতটুকু? 4 থেকে 3.6 বাদ দাও, তাহলে 0.4 মিলিমিটার আসছে, তাই না? সো তার মানে খেয়াল করো, আমাদের যেটা আমরা বুঝলাম সেইটা হচ্ছে বলো তো তাইলে আমাকে, এই 8 নাম্বার ঘর থেকে ভার্নিয়ার স্কেলে 8 নাম্বার ঘর কতটুকু দূরত্বে আছে বলো তো? কতটুকু দূরত্বে আছে বলো তো? এটা একটু কমেন্টে জানাও তো। আমাদের মূল স্কেলের 8 নাম্বার ঘর এবং ভার্নিয়ার স্কেলের 8 নাম্বার ঘর, এদের মধ্যে পরস্পর দূরত্ব কতটুকু বলো তো? মূল স্কেলের 8 এবং ভার্নিয়ার স্কেলের 8। দেখো প্রতিটা ঘর থেকে 0.1 মিলিমিটার পিছনে। তাহলে 2 ঘরের জন্য 0.2, 3 ঘরের জন্য 0.3, 4 ঘরের জন্য গ্যাপ 0.4, 5 ঘরের জন্য গ্যাপ হচ্ছে 0.5, কারণ প্রত্যেকটা ঘরে আসতেই তো 0.1 করে কম, 0.1 করে কম। তাহলে এখানে 0.1 কমলো, এখানে 0.2 কমলো, এখানে 0.3 কমলো, 0.4 কমলো। তার মানে এইটুকু গ্যাপ 0.4, এইটুকু 0.5, এইটুকু 0.6, এইটুকু 0.7, এইটুকু হচ্ছে 0.8 মিলিমিটার। ভেরি গুড। তাইলে বলো তো যদি আমরা দেখি 8 নাম্বার ঘর 8 নাম্বার ঘরের সাথে মিলে গেছে, তার মানে কি? এইটুকু গ্যাপ কত বলতে পারো? যদি দেখি মূল স্কেলের মানে প্রধান ভার্নিয়ার স্কেলের 8 নাম্বার ঘর কোনো একটা ঘরের সাথে মিলে গেছে, তাইলে এইটুকু দৈর্ঘ্য কত বলতে পারো? এইটুকু দৈর্ঘ্য কত বলতে পারো তাহলে? এইটুকু হচ্ছে 0.8 মিলিমিটার। এইটুকু হচ্ছে 0.8 মিলিমিটার। যখন দেখবো 8 নাম্বারটা এই 8 নাম্বার ঘরের সাথে মিলে গেছে, তার মানে শুরুর অংশটা কতটুকু সামনে আগায় গেছে? 0.8 মিলিমিটার সামনে আগায় গেছে। তুমি দেখো চিন্তা করে, আগে কিন্তু তুমি রৈখিক স্কেল দিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্যই মাপতে পারতা, এখন দেখছো 0.8 মিলিমিটার দৈর্ঘ্য তুমি ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে পারছো। 0.2 মিলিমিটারও মাপতে পারছিলে যখন 2 ঘরের সাথে মিলে গেছিল, 0.3 মিলিমিটারও মাপতে পারছিলা। বুঝতে পারছো? তো এই রিডিংটাকে বলা হচ্ছে ভার্নিয়ার রিডিং। যেই দাগের সাথে মিললে এটাকে বলে ভার্নিয়ার সমপাতন, এবং ভার্নিয়ার সমপাতনের সাথে ভার্নিয়ার কনস্ট্যান্টকে আমরা গুণ দেই। ভার্নিয়ার কনস্ট্যান্ট কোনটা? এইটা হলো সেই ভার্নিয়ার কনস্ট্যান্ট। অর্থাৎ মূল স্কেলের 1 ঘর থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘর যতটুকু পার্থক্য সেইটাকে আমরা বলছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো এই 0.1 মিলিমিটার এখানে, এবং যেই ঘর ভার্নিয়ার স্কেলে যেই দাগটা কোনো একটা দাগের সাথে মিলছে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। বুঝছো? ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এটা বুঝলাম কাহিনী কি। এই বুঝছো কিনা জানাও তো একটু, বুঝছো কিনা জানাও, দেখো তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা জানাও যে আমরা এইটুকুকে কেন 0.8 মিলিমিটার বললাম, এটা ক্লিয়ার কিনা একটু বলো।
এইটা ক্লিয়ার কিনা বলো। এই যে 8-এর সাথে যখন মিলছে তখন এটা 0.8 মিলিমিটার সামনে আগাইছে। গুড, ভেরি গুড। এখন দেখো এটা আবার ভুল বুঝো না যে এই 8 নাম্বারের সাথে 8 নাম্বার মিলতে হবে তাহলেই আমরা ভার্নিয়ার সমপাতন পাবো। বিষয়টা হচ্ছে যে আমাদের ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ যখন মিলে যাবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন, সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আচ্ছা দেখো, যেমন তুমি তো বললাই এইটুকু হচ্ছে 0.8 মিলিমিটার, তাই না? আচ্ছা ধরো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ, তাহলে 1 পয়েন্ট সামথিং মানে দেখো স্লাইড ক্যালিপার্সের মাঝখানে আমি তো এটা বসাবো। সো দেখা গেল এটা 1 পয়েন্ট সামথিং মানে এই যে এখান থেকে যখন এতটুকু হয়ে গেল, এটা তো 1 মিলিমিটার পুরাটা, এর থেকে আরেকটু বেশি মনে করো এটা সামনে আগায় গেল, এর থেকে আরেকটু বেশি মনে করো সামনে আগায় গেল। তাহলে আমরা দেখো এইটুকু দৈর্ঘ্য কতটুকু হিসাব করব। সো এইটুকু দৈর্ঘ্য হিসাব করার জন্য দেখো এইটা আমাদের রৈখিক স্কেল পার্ট, এটা হলো 1 মিলিমিটার। আর আমাদের দেখতে হবে এইটুকু দৈর্ঘ্য কত, এটা তো একটা ভগ্নাংশ মিলিমিটার, তাই না? তাহলে এইটুকু মাপার জন্য আমরা কি করব, দেখবো যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যায়। এই যে দেখো 4 নাম্বার দাগটা কিন্তু মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে, মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তার মানে হচ্ছে আমাদের যেহেতু 4 নাম্বার দাগটা মিলছে, তার মানে দেখো 4 নাম্বার কিন্তু মিলতো না যদি এই 0-1 এই জায়গাতে থাকতো, যদি এই জায়গাতে থাকতো তাহলে কিন্তু 4 নাম্বার 5-এর সাথে মিলতো না। সো যখন 4 নাম্বার দাগটা মিলছে, 4 নাম্বার দাগটা মিলছে, তার মানে এটা কিন্তু 0.4 মিলিমিটার এই সামনে আগাইছে। সো তাহলে এইটুকু যেই দৈর্ঘ্যটা এক্সট্রা সেটা হচ্ছে গিয়ে 0.4 মিলিমিটার। এটা কেমনে পেলাম? দেখো রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল, প্লাস হচ্ছে ভার্নিয়ার সমপাতন কত, 4 নাম্বার দাগটা মিলছে কত, ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1। তাহলে এখানে এল এর মান হচ্ছে 1 মিলিমিটার প্লাস 0.4 মিলিমিটার, তাহলে এখান থেকে আসলো 1.4 মিলিমিটার। বুঝতে পেরেছো কেন ভার্নিয়ার স্কেলের একটা দাগ মেলানো জরুরি? দাগ মেলানো কেন জরুরি? আমাদের মূল স্কেলের কত নাম্বার দাগের সাথে মিললো এটা কিন্তু জরুরি না, আমাদের জরুরি কোনটা, যে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে মূল স্কেলের যে কোনো একটা দাগ মিললো। কারণ আবার দেখো এই যে এটা যে 0-0তে ছিল, 0-0তে ছিল, হ্যাঁ। সো দেখো এখন কিন্তু এই 2 নাম্বার ঘরের সাথে 1 নাম্বার ঘরের পার্থক্য হলো 0.1, 3 নাম্বার ঘরের সাথে 2 নাম্বার ঘরের পার্থক্য হলো 0.2, 3 নাম্বার ঘরের সাথে পার্থক্য এই পরের দাগটার 0.3, 4 নাম্বারের সাথে পার্থক্য হলো 0.4। তাহলে যখন এইটা এটার সাথে মিলে যাবে তার মানে সামনের টুকু কতটুকু আগাইছে, 0.4 মিলিমিটার আগাইছে। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কিভাবে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করব। যেমন খেয়াল করো এখানেও একই কাহিনী, আমি যদি একটু ডিসপ্লে ভ্যালুগুলোর দিকে তাকাই, দেখো এইটুকু দৈর্ঘ্য পরিমাপ করে দেখছে, এইটুকু হচ্ছে 3.67 সেন্টিমিটার। কেমনে হিসাব করছে দেখো, এটা তো সেন্টিমিটার স্কেলে, এই যে দেখো এইটুকু হলো 1 সেন্টিমিটার, এইটুকু 2 সেন্টিমিটার, এইটুকু 3 সেন্টিমিটার। আচ্ছা তারপরে দেখো এটা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘরে যাওয়ার পরে না 6 ঘরে যাওয়ার পরে আরো একটু বেশি হয়েছে। সো 6 ঘরে যাওয়ার পরে আরো একটু বেশি হয়েছে। তাহলে এখানে কত ঘরকে টোটাল অতিক্রম করলো, মূল স্কেলের কত ঘরকে অতিক্রম করলো, দেখো 3.60 সেন্টিমিটার। এটা হচ্ছে মেইন স্কেল রিডিংটা, মেইন স্কেল রিডিংটা হচ্ছে দেখো টোটাল 3.6 সেন্টিমিটার। এখন এই 3, এটা ক্লোজ দেখতে পাচ্ছ কি না, এই যে এখান থেকে দেখো, এই যে দেখো এখান থেকে দেখো, এটা ছিল 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তারপরে কি আসলো 3.1 সেন্টিমিটার 3.2 সেন্টিমিটার 3.3 3.4 3.5 3.6 সেন্টিমিটার। দেখো জিরোটা কিন্তু এই যে 3.6 আর 3.7 এই দাগের মাঝামাঝি, দেখা কি যাচ্ছে? দেখো এই যে এটা হলো 3.5, এই যে এই দাগটা হলো 3.5, এরপরে কি 3.6। খেয়াল করো এই যে ভার্নিয়ার স্কেলে যে জিরো দাগটা আর 3.7 এর যে দাগটা, 3.6 আর 3.7 এর মধ্যে কিন্তু এটা শুরু হয়েছে। সো আমাদের মূলত কোনটা দেখতে হবে, যে এর জিরো দাগটা, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটার সাথে এই শুরুর গ্যাপটা কত, বা এই শুরুর জিরোটা কতটুকু দূরে আছে। এই ভার্নিয়ারের যে জিরো দাগ এবং মূল স্কেলের যে জিরো দাগ এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু সেইটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এখান থেকে দেখো
যে এইটা হলো 3.5 ছিল, এটা 3.6, এটা 3.7, তাহলে 3.6 আর 3.7 এর মধ্যে এটা কোনো একটা কিছু হবে। তাহলে সেটার জন্য আমরা দেখব কোন দাগটা মিলে গেছে। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মিলে নাই, 5 মিলে নাই, 6 মিলে, 7 দেখো সরাসরি মিলে গেছে। 7 নাম্বার দাগটা স্কেলের একটা দাগের সাথে মিলে, মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তার মানে এটার ইয়ার রিডিংটা হচ্ছে 0.07 সেন্টিমিটার একক, কিন্তু আমরা মিলিমিটার করতেছিলাম, 0.7 মিলিমিটার বা 0.07 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে মূল স্কেলের সাথে এটাকে যোগ করলেই পুরা যে রিডিংটা, সেই রিডিংটা পাচ্ছি 3.67 সেন্টিমিটার। এই কাহিনী বুঝছো? বলো তো, কাহিনী কি বোঝা গেছে? বলো কাহিনী বুঝছি কিনা বলো। এই যে দেখো, সো আমাদের দৈর্ঘ্য হচ্ছে মূল স্কেলের পাঠের সাথে ভার্নিয়ার ধ্রুবক যেটা, সেটাকে গুণ করব ভার্নিয়ার স্কেলের পাঠের সাথে। সো ভার্নিয়ার স্কেল পাঠ মানে তো হচ্ছে আমাদের ইয়াটা সমপাতন যেটা, সেটা মানে কত নাম্বার দাগটা মিলছে ওটা হলো ভার্নিয়ার স্কেল, ওই স্কেলের পাঠ। আর ভার্নিয়ার ধ্রুবকটা কেমনে বের করে দেখো, ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য তাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। বুঝছো? মূল স্কেলের যেই এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের যে এক ঘরের দৈর্ঘ্য, দুইটার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে ভার্নিয়ার স্কেলের যে সমপাতনটা সেটা গুণ করব এবং তারপরে মূল স্কেলের পাঠের সাথে যোগ করে দিব। ফাইন। এবার আসো স্ক্রু গজে আসলে ভাইয়া কি করা হয়। স্ক্রু গজে একটু খেয়াল করে দেখো, স্ক্রু গজের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের একটা স্ক্রু থাকে, এইটাকে আমরা যখন ঘুরাই, তখন কিন্তু স্ক্রুটা আস্তে 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 খুলতে থাকে এবং আমরা মাঝখানে কোনো একটা বস্তুকে বসাই দিই। চলো কিভাবে অপারেশন করে এটা একটু দেখি আমরা এখানে। এইটার দিকে একটু খেয়াল করো, যে পাশে স্ক্রু আছে, স্ক্রুটাকে তুমি যত ঘুরাবা তত দেখো এটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, এইটা আস্তে 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 কিন্তু খুলে যাচ্ছে, ঠিক আছে? এইটা আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে। ওকে, হ্যাঁ। এখন খেয়াল করো, এইখানে আমরা যেটা বললাম যে স্ক্রু গজের সাহায্যে আমরা কিন্তু আরো ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, যেমন দেখো এখানে আসলে একটা ভিতরে দেখো, এটা খুললে ভিতরে একটা মূল স্কেল আছে, এটা মুভ করে না, আর এখানে একটা বৃত্তাকার স্কেল আছে যেটা আসলে মুভ করতেছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু মুভ করছে। এখন এই স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে গিয়ে পিচ। পিচ বলতে আমরা কি বুঝি? দেখো পিচ বলতে আমরা যেটা বুঝি সেটা একটু আগে বলে নেই। দেখো পিচ মানে কি, দেখো এখন 0 0 সাথে একদম এটা বদ্ধ অবস্থায় আছে, কিন্তু পিচ মানে কোনটা? পিচ মানে হচ্ছে যখন আমরা এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণরূপে একবার ঘোরাবো, ততক্ষণে আমাদের এটা রৈখিক স্কেল বরাবর কি খুলে যাচ্ছে না? সো যদি আমি এটাকে একবার ঘুরাই, দেখো কন্টিনিউয়াসলি যদি এই যে 90 95 একবার যখন ঘুরাচ্ছি, তখন দেখো এটা সামনের দিকে যতটুকু খুলে যাচ্ছে সেইটুকু দৈর্ঘ্যকে, মানে বৃত্তাকার স্কেলকে পুরাপুরি একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর এটা যতটুকু দৈর্ঘ্য সরে যায়, বাপরে বাপ মেঘ ডাকতেছে এমন ভাবে, বৃত্তাকার স্কেল যখন সম্পূর্ণ একবার ঘুরবে তখন এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যাবে সেইটুকু দৈর্ঘ্যকে আমরা বলছি পিচ। যেমন দেখো এই যে আমি 0 থেকে শুরু করছিলাম, এই দেখো 0 থেকে শুরু করছি, দেখো যত ঘুরাচ্ছি তত কিন্তু এটা সরতেছে আস্তে আস্তে। এই যে 45 ঘর, 50 ঘর, 55, 60, 70, 80, 90, 95, এই যে 100 ঘর যখন ঘুরলাম ততক্ষণে এটা 1 মিলিমিটার পর্যন্ত খুলে গেল। এই 1 মিলিমিটারটাকে আমরা বলতেছি পিচ, যন্ত্রের পিচ। ঠিক আছে? পিচ কোনটা জিনিস ক্লিয়ার বলো তো? পিচ কি জিনিস ক্লিয়ার? যে পুরাপুরি একবার ঘুরাবো তাহলে এটা বৃত্তাকার রৈখিক বরাবর যতটুকু সরে আসবে সেটাকে বলা হচ্ছে পিচ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পিচ গেল। এখন খেয়াল করো আমরা স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্যটা মাপি কিভাবে। দেখো দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এখানে একটা জিনিস ছিল, দাঁড়াও তো এটা আছে নাকি, এই যে আছে। ধর আমি এখানে একটা ছোট্ট সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটার দৈর্ঘ্য এখানে মাপতে চাই। তাহলে আমরা কি করব, দৈর্ঘ্যটা মাপার জন্য দেখো এটাকে আমি আস্তে আস্তে খুলবো, এই যে এটাকে আমি আস্তে আস্তে খুলবো, খোলার পর দেখো যে যেই জায়গায় গিয়ে আটকায় যাবে এইবার আমি রিডিংটাকে নিব। এখন এই রিডিংটা কিভাবে নেওয়া হয় আগে একটু বলি। রিডিংটাকে কিভাবে নেওয়া হয়, প্রথমে আগে আমরা দেখব রৈখিক স্কেল বরাবর এটা কতটুকু সরে গেছে। দেখো ভাই রৈখিক স্কেল বরাবর কতটুকু সরে গেছে, এই যে এখান থেকে এইটুকু কিন্তু ছিল 1 মিলিমিটার, এক দাগ মানে 1 মিলিমিটার, তারপরে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, তাই তো? তাহলে রৈখিক স্কেল পাঠ হচ্ছে 4 মিলিমিটার প্লাস আমরা এখানে দেখো কত ঘর, বৃত্তাকার স্কেলের কত ঘর এখানে এসে ঠেকছে, 50 ঘর, 50 নিব ইনটু
স্ক্রু গজের আরেকটা জিনিস আছে, সেটাকে বলে লঘিষ্ঠ গণন। সেই লঘিষ্ঠ গণনের মান হচ্ছে এখানে 0.01। আমি বলতেছি সবগুলো বুঝাই দিব, চিন্তা নাই। সো এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট 50, এবং এটা হলো লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। এইটা হিসাব করে আমরা কিন্তু পাবো যে এটা 4.5 মিলিমিটার, 4.5 মিলিমিটার, না সরি 4.50 মিলিমিটার, 4.50 মিলিমিটার, একই কথা। ঠিক আছে, এখন আসো কিভাবে আসলে কি কাহিনী হচ্ছে। লঘিষ্ঠ গণন বলতে আমরা কি বুঝি এখানে? লঘিষ্ঠ গণন বলতে আমরা কি বুঝি? দেখো, লঘিষ্ঠ গণনটা হচ্ছে, তুমি তো দেখলা যে এইটা যখন 100 ঘর ঘুরছে, এই বৃত্তাকার স্কেলটা আমাদের, এই স্কেলে পুরা বৃত্তাকার স্কেলটা 100 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা? 100 ভাগে ভাগ করা। আচ্ছা, সো এইখানে যখন আমি এটাকে পুরা 100 বার ঘুরালাম, তখন এটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার পর্যন্ত সরে গেছে। 100 ঘর যখন ঘুরালাম তখন 1 মিলিমিটার সরছে। এখন বলো তো, তাহলে এক ঘর যদি মাত্র ঘুরি, মাত্র এক ঘর যদি ঘুরি, তাহলে এটাও সরবে না? তাহলে 100 ঘর ঘুরলে 1 মিলিমিটার সরে, তাহলে এক ঘর যদি ঘুরে তাহলে কয় মিলিমিটার সরবে? এটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। তাহলে লঘিষ্ঠ গণনটা হচ্ছে কি, দেখো, যে বৃত্তাকার স্কেলটা যখন 100 ঘর ঘুরে তখন এটা 1 মিলিমিটার পর্যন্ত প্রসারিত হয়। যখন এটা এক ঘর ঘুরবে তখন এটা কত মিলিমিটার পর্যন্ত প্রসারিত হবে? 0.01 মিলিমিটার পর্যন্ত প্রসারিত হবে না? তাহলে আমাদের ওইটা মাপার সময় আমরা দেখছি 50 ঘর পর্যন্ত ঘুরছে। তাহলে বলো তো, বৃত্তাকার স্কেলের এক ঘর ঘোরা মানে এত মিলিমিটার পর্যন্ত প্রসারিত হওয়া, তাহলে 50 ঘর ঘোরা মানে কতটুকু প্রসারিত হওয়া? 0.01 ইন্টু 50। বৃত্তাকার স্কেল এক অতিক্রম করা মানে 0.01 মিলিমিটার পর্যন্ত রৈখিক স্কেল দিকে সরে যাওয়া। তাহলে যখন বৃত্তাকার স্কেলে 50 ঘর ঘুরছে তখন কত? 50 ইন্টু 0.01 মিলিমিটার পর্যন্ত এটা সরে গেছে। এর সাথে আমরা রৈখিক স্কেল পার্ট কতটুকু সরে গেছিল ওইটা তখন হিসাব করছিলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। সো এইটা হলো আমাদের সেই লঘিষ্ঠ গণন, 0.01টা লঘিষ্ঠ গণন, আর হচ্ছে ওইটা হলো বৃত্তাকার স্কেল পার্ট। তাহলে আমরা দেখো এখান থেকে যখন এটা দৈর্ঘ্য মাপছিলাম, এটা যখন দৈর্ঘ্য মাপছিলাম তখন দেখি আমাদের, এই দেখো ভ্যালুগুলা যদি দেখাই, এই দেখো প্রথমে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, সো 4 মিলিমিটার পর্যন্ত তো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য রৈখিক স্কেলে পার্ট দিচ্ছে। দেখো 4-এর থেকে আরেকটু কিন্তু সরে গেছে, না বুঝলে আরেকটু বড় করা যায় না? এই যে দেখো 4-এর থেকে, ভাইয়া খেয়াল করো যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, খেয়াল করছো 4-এর থেকেও কিন্তু আরেকটু বেশি এটা হয়েছে। তো আরেকটু বেশি মানে কত? সেটা মাপার জন্য আমরা দেখলাম বৃত্তাকার স্কেল কত, 50 ঘর, মানে এই 4 নাম্বার ঘরটা পাড়ি দেওয়ার পরে সেটা বৃত্তাকার স্কেলটা 50 ঘর পর্যন্ত ঘুরছে। কথা বুঝো নাই? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 4 মিলিমিটার পর্যন্ত তো গেছেই, তারপরে এই বৃত্তাকার স্কেলটা আরো 50 দাগ ঘুরছে। তাহলে এক দাগ ঘোরা মানে 0.01 মিলিমিটার যাওয়া। তাহলে 50 ঘর ঘোরা মানে কত? 50 ইন্টু 0.01 মিলিমিটার, আর একটু সেটা সামনের দিকে আগাইছে, তাহলে 4-এর সাথে 0.01 মিলিমিটার অ্যাড করলেই হয়ে যাচ্ছে। বুঝছো? ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? স্ক্রু গজ, স্ক্রু গজ ক্লিয়ার কিনা বলো। সো আমরা মনে করো এই যে দেখো, ধরো এই যে এটা আসলে 4.86 মিলিমিটার, ওই যে বলছিলাম মনে আছে স্লাইড ক্যালিপার্স মাপতে পারে 4.8 মিলিমিটার পর্যন্ত, মানে দশমিকের পরে 1 ঘর মিলিমিটার পর্যন্ত এটা মাপতে পারে। কিন্তু স্ক্রু গজ কি করছে? দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে আমাদের আসছে কত? 4.86 মিলিমিটার দেখাচ্ছে। কেন 4.86? কারণ দেখো এইটা হচ্ছে আমাদের 4 ঘর তো গেছে, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার গেছেই। তারপরে এটা দেখো আরো 85, 86 ঘর পর্যন্ত ঘুরছে। তাহলে 86 ঘর পর্যন্ত ঘোরার কারণে 86 ইন্টু 0.01 মিলিমিটারের সামনে আগাইছে। তাহলে 4 প্লাস 0.0 মানে 4 মিলিমিটার প্লাস আরো 86.86 মিলিমিটার পর্যন্ত সামনে আগাইছে। তাহলে টোটালটা হিসাব করলে 4.86 মিলিমিটার আসলো। আচ্ছা বলো তো, তুমি যদি আরো ছোট করে মাপতে চাইতা, মানে আমরা তো এখানে মাপছে কত? 4.86 মিলিমিটার মাপছে, তাই না? যদি এরকম হইতো যে 4.867 মিলিমিটার এইটা তুমি মাপতে চাও, মানে দশমিকের পরে 3 ঘর মাপতে চাও, তাইলে বলো তো কি ব্যবস্থা গ্রহণ করতা? যদি দশমিকের পরে তুমি 2 ঘর না মেপে 3 ঘর পর্যন্ত মাপতে চাইতা, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হতো বলো তো?
একটু চিন্তা করে জানাও যে যখন দশমিকের পরে 86 মানে 100 মিলিমিটার পর্যন্ত আমরা মাপতে চাই, তখন এখানে 100 ভাগে ভাগ করা, বৃত্তাকার স্কেলটা 100 ভাগে ভাগ করা। যখন 867 3 ঘর, তার মানে 1000 ঘর পর্যন্ত তুমি মাপতে চাও, তখন কিন্তু এটা মানে যখন 100 মিলিমিটার পর্যন্ত, 100 মিলিমিটার না মানে 0.86 মিলিমিটার, তো যখন 0.99 মিলিমিটার মানে কি রেঞ্জ হচ্ছে 100 পর্যন্ত, তখন 100টা ঘর কিন্তু এখানে করা লাগতেছে। যখন 3 ঘর মাপতে চাইবা তখন টোটাল 1000টা ভাগে ভাগ করতে হবে বৃত্তাকার স্কেলটাকে। বৃত্তাকার স্কেলকে যদি 1000 ভাগে ভাগ করো, তখন কিন্তু তোমার দেখা যাবে যে 867 নাম্বার যে দাগটা সেটা এটার সাথে মিলে গেছে, অর্থাৎ 0.867 মিলিমিটার হবে তখন। গুড, ভেরি গুড, এই তো ধরতে পারছো। ক্রিস্টাল ক্লিয়ার? বলো। আচ্ছা, গেল। তাহলে আমরা স্ক্রু গজের কাহিনী দেখলাম। দেখো এখানে ওই জিনিসগুলাই বলা আছে, অলরেডি তোমরা বুঝে গেছো যে দেখো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরালে, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে, পি দ্বারা প্রকাশ করা হয়। আর লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে বৃত্তাকার স্কেলটা মাত্র এক ভাগ ঘুরলে রৈখিক স্কেল বরাবর স্ক্রু যতটুকু সরে আসে সেইটা। তো প্রকৃত পরিমাপকৃত মান কত? এই যে রৈখিক স্কেল পার্ট নিবা, তারপরে বৃত্তাকার স্কেল পার্টের সাথে লঘিষ্ঠ ধ্রুবক যেটা ওই 0.01 মিলিমিটার, এইটাকে তোমার গুণ করে দিবা। ঠিক আছে, যাক, ভেরি গুড। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ফেরোমিটার। স্ফেরোমিটারটা আসলে আমরা জাস্ট কি করে সেটা একটু বলবো এখানে, হ্যাঁ, কি কাহিনীটা কি সেটা একটু বলবো। দেখো স্ক্রু গজের সাহায্যে আমরা মূলত, স্ক্রু গজ বলতেছি, এটা কি বলে, স্ফেরোমিটার। স্ফেরোমিটারটার সাহায্যে আমরা মূলত ওই যে তোমার বক্রতার ব্যাসার্ধ কেমন এটা পরিমাপ করে থাকি। তো এটা পরিমাপ করার জন্য দেখো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটার সিমুলেশন খুঁজে পাইনি অনলাইনে। তো এখানে হয় কি, উপর দিকে এই স্ক্রুটা ঘুরতে থাকে এবং এই স্ক্রুটা আস্তে 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 উপরের দিকে যেতে থাকে। সো আমরা মূলত দেখো এখানেও একটা রৈখিক স্কেল আছে, এটা রৈখিক স্কেল এবং এটা বৃত্তাকার স্কেল আছে। কাঠামোটা অনেকটাই ওই স্ক্রু গজটার মতন, স্ক্রু গজটার মতন। কারণ এখানে আমাদের দেখো এই যে বৃত্তাকার স্কেলটা আছে, যখন বৃত্তাকার স্কেলটাকে তুমি একবার ঘোরাবা তখন এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু প্রসারিত হয়ে যাবে বা যতটুকু সরে যাবে সেটাকে আমরা বলি স্ফেরোমিটারের পিচ। ঠিক আছে, এবং এখানেও সেই একই কাহিনী, যে দেখি যে কতটুকু ঘর পর্যন্ত কোন ঘরের সাথে এই দাগটা মিলছে। সো যেই ঘরের সাথে এই দাগটা মিলে যায় সেইটাই হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল পার্ট, সেটাকে আমরা ওই লঘিষ্ঠ ধ্রুবক দিয়ে গুণ দেই এবং এখান থেকে আমরা এটা কতটুকু উপরে উঠছে সেটা বের করি। সো দেখো ভিতরে আসলে কিভাবে জিনিসটা রাখা হয়, প্রথমে আগে 3টা পায়ার মধ্যে গড় দূরত্ব কত এইটা আগে মেজার করা হয়। 3টা পায়া দেখতে পাচ্ছ, একটা D1, একটা D2, একটা D3। 3টা পায়া থাকে, D1 একটা, D2 একটা, D3 একটা, এবং এই 3টা পায়ার মধ্যে আমরা একটা গড় হিসাব করি। সো গড় হচ্ছে কত, D1 প্লাস D2 প্লাস D3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আমরা একটা গড় মান আগে এখান থেকে বের করি। এবং খেয়াল করো এই যে বক্রতার ব্যাসার্ধ যখন আমরা পরিমাপ করি, সবার আগে একটা সমতল কাচফলকের মধ্যে আগে আমরা একদম এটাকে আগে 0 নামাই দিই। নামাই দিয়ে দেখি যে এই সমতল যে পার্টটা আছে সেটা আসলে কতটুকু উঁচুতে উঠলো, এবং সেটা চেক করার জন্য একটা কাগজ দিয়ে দেখা হয় আসলে কি স্ক্রুটার সাথে ওই সমতলটা টাচ করছে কিনা, সমতলটা টাচ করছে কিনা। সো সেইখানে আমরা প্রথমে আগে যেটা করি যে একটা সমতল কাচফলক রাখি এবং সেখান থেকে একটা পার্ট আগে নেই, এটাকে আমরা এক্স বলছি। আর একটা বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গ্লাসকে নিয়ে আমরা দেখি এটা কতটুকু উচ্চতায় উঠলো, এটা হচ্ছে আমরা এখান থেকে পার্টটা নিয়ে ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করি। সো এক্স মাপলাম, ওয়াই মাপলাম। এখন দেখো এখানেও সূত্রগুলো আসলে কেমন টাইপের। লঘিষ্ঠ গণন যেটা, সেটা সমান সমান হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। দেখো স্ক্রু গজের ক্ষেত্রেও কিন্তু এটাই ছিল। স্ক্রু গজের ক্ষেত্রে পিচ মানে কত ছিল, পিচ মানে হচ্ছে পুরা একবার ঘুরলে যন্ত্রটা কতটুকু খুলে যেত। স্ক্রু গজের জন্য ছিল এটা 1 মিলিমিটার ডিভাইডেড বাই টোটাল ওই 1 মিলিমিটারটা কাভার করার জন্য কয়টা বৃত্তাকার স্কেলের পার্ট লাগছে, 100টা পার্ট লাগছে। এটা ছিল স্ক্রু গজের জন্য যে পার্টটা, সেটা স্ক্রু গজের জন্য যে লঘিষ্ঠ গণনটা সেটা। সো লঘিষ্ঠ ধ্রুবক এটার জন্য সেম, যে আমাদের এই পুরা একবার ঘুরলে রৈখিক স্কেল বরাবর এটা যতটুকু খুলে যায় সেটাকে আমরা বলি পিচ, এবং ওই পিচটাকে ওই 1 মিলিমিটারটাকে আমরা এখানে যতগুলো ভাগ সংখ্যা আছে সেই ভাগ সংখ্যা দিয়ে ভাগ দেই। সো ভাগ দিলে আমরা কিন্তু এখান থেকে ওই লঘিষ্ঠ ধ্রুবক কত সেটা বের করতে পারি। সো লঘিষ্ঠ ধ্রুবক মানে কি, লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে যে বৃত্তাকার স্কেলটা যখন এক ঘর ঘুরবে, বৃত্তাকার স্কেলটা যখন এক ঘর ঘুরবে, যেখানে তো ঘরটা দাগাঙ্কিত আছে বুঝতেছো, যখন এটা এক ঘর ঘুরবে তখন এটা রৈখিক স্কেল বরাবর কতটুকু সরে যাবে সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক। ঠিক আছে, এখন আসো বক্রতলের পার্ট কেমনে হিসাব করবো, একদম স্ক্রু গজের মতন। এই যে রৈখিক স্কেল পার্ট, এটা হচ্ছে আমাদের ওই বৃত্তাকার স্কেলের পার্ট, এটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা।
সমতলে পার্ট কত, এই যে আমাদের লিনিয়ার স্কেলের যে পার্ট সেটা, তারপরে হচ্ছে ওই বৃত্তাকার স্কেলের সমাপতনটা, এবং আমাদের হচ্ছে ধ্রুবকটা, একদম স্ক্রুগজের সূত্রটার মতনই, ঠিক আছে। তিনটা পায়ের গড় দূরত্ব ডি, এবং আমরা এখানে দেখো বক্রতলের পার্ট একবার নেই, সমতলের পার্ট একবার নেই, সমতলের পার্ট একবার নেই, বক্রতলের পার্ট একবার নেই। এই দুইটার মধ্যে আমাদের যে পার্থক্য সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এরপরে বক্রতার ব্যাসার্ধের যে সূত্র, এটা ঠাড়া মুখস্থ করে ফেলবো আপাতত। বক্রতার ব্যাসার্ধের সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2। এইচ এর পরিচয় কি, ওই যে সমতলের পার্ট মাইনাস বক্রতলের পার্ট, আর সরি বক্রতলের পার্ট মাইনাস সমতলের পার্ট, আর তিনটা পায়ের যে গড় দূরত্ব সেটা হচ্ছে গিয়ে ডি। সো ডি স্কোয়ার বাই 6h প্লাস হচ্ছে এইচ বাই 2, ঠিক আছে না। পায়েগুলার ডিস্টেন্স চেঞ্জ হয় না, পায়েগুলার ডিস্টেন্স সেমই থাকে, ওইটা কনস্ট্যান্ট মান, কিন্তু শুরুতে আগে গড় পায়ের দূরত্ব কত এটা বের করে নিতে হয়। বুঝতে পারছো? দেখো স্ক্রুগজ বুঝে থাকলে এটা কিন্তু বুঝবা। বলো তো এই যে পার্টটা কিভাবে নেওয়া হচ্ছে এটা কি বুঝতেছো কিনা? পার্টটা কিভাবে নেওয়া হচ্ছে এটা বুঝতেছো কিনা? প্রথমে আগে একটা সমতল কাচ ফলক, সেইটা আসলে কতটুকু উচ্চতায় আছে এইটা আগে আমরা দেখি, ওটা হলো এক্স। আর যখন এটা বক্রতল তখন এটা কতটুকু উচ্চতায় আছে সেটা আমরা মাপি, ওটা হলো ওয়াই। তারপর এক্স থেকে ওয়াই বাদ দিয়ে আমরা কিন্তু ওই এইচটা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো সেই একইভাবে পুরা একবার ঘুরলে রৈখিক স্কেল বরাবর এটা যতটুকু সরে যায় সেটাকে আমরা বলি একটা পিচ, এবং পিচকে যদি বৃত্তাকার স্কেল দিয়ে ভাগ দাও তাহলে কি পাওয়া যাচ্ছে, ধরো এখানে বৃত্তাকার স্কেলে ভাগ আছে 100টা, তাহলে 100 ঘর অতিক্রম করলে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার যায়, 1 মিলিমিটার যায়। তাহলে এক ঘর মাত্র বৃত্তাকার স্কেলে যদি মাত্র এক ঘর, ছোট্ট একটা ঘর সামনে আগায়, তাহলে এইটা আমাদের রৈখিক স্কেল বরাবর যতটুকু আগায় যায় এইটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণনটা, ঠিক আছে। আচ্ছা এটা ছিল এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে আসো ম্যাথ একটা করে ফেলি আমরা, আসো দেখো এখানে কি বলছে, একটা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 দিয়ে দিছে, মানে বুঝছো কোনটা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তিনটা পায়ার দূরত্ব দেওয়া আছে, দেখো ভাইয়া আমরা এখান থেকে তিনটা পায়ার দূরত্ব, একটা দেওয়া আছে d1 ইকুয়ালস টু 4.1 সেন্টিমিটার, d2 যেটা এটা দেওয়া আছে হচ্ছে 3.9 সেন্টিমিটার, d3 যেটা দেওয়া আছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো যে তিনটা পায়ার গড় দূরত্ব হবে কত, d1 প্লাস d2 প্লাস d3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা d1 মানে হচ্ছে 4.1, d2 মানে হচ্ছে 3.9, d3 মানে হচ্ছে 4, এটাকে 3 দিয়ে ভাগ করব। তো বুঝতেই পারতেছো অ্যান্সার 4 আসবে, কারণ একটা এক বেশি পয়েন্ট এক কম। তো যাই হোক, বিশ্বাস না হলে তুমি হিসাব করে দেখো, গড় এটাই আসবে। গড় দূরত্ব পেয়ে গেলাম। এবার আমাদের কি বলছে দেখো, যে একটা সমতল পাঠের পাঠ নেওয়া হলে রৈখিক স্কেলের পাঠ আসে 3 আর বৃত্তাকার স্কেলের পাঠ আসে 80। সমতল স্কেলের পাঠ মানে ওয়াই ছিল। সো কি বলছে দেখো, বৃত্তাকার স্কেলের পার্ট 3 মানে সরি রৈখিক স্কেলের পার্ট 3 প্লাস তার সাথে দেখো বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 80, এবং এর সাথে লঘিষ্ঠ ধ্রুবক কত, যেহেতু আমাদের রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে দেখো 1 মিলিমিটার, রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে হচ্ছে 1 মিলিমিটার। সো এই 1 মিলিমিটার ডিভাইডেড বাই আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, কারণ বৃত্তাকার স্কেল 100 ভাগে ভাগ করলে কিন্তু রৈখিক স্কেল বরাবর সেটা ক্ষুদ্রতম এক ঘর যায়। সো রৈখিক স্কেলে ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে যেটা পাই 0.01 মিলিমিটার, এটা ওভাবে রাখলাম না, দেখো লঘিষ্ঠ ধ্রুবকটা এই পাশে বের করে রাখি। লিস্ট কাউন্ট যেটা এটা হচ্ছে এই যে আমাদের রৈখিক স্কেল বরাবর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত ডিভাইডেড বাই আমাদের বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা কত, 0.01 মিলিমিটার। আচ্ছা তাহলে এটা গেল ওয়াই। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3.8 মিলিমিটার। কেন মিলিমিটার ভাই, এটা মিলিমিটার বলে নাই, কারণ দেখো রৈখিক স্কেলের পার্ট বলছে 3 এবং রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো 1 মিলিমিটার। তাহলে এক ঘর গেলে 1 মিলিমিটার যায়, 3 ঘর গেলে 3 মিলিমিটার যায়, তাহলে এটা 3 মিলিমিটার। আর এটা হচ্ছে 80 ইন্টু 0.01, এটা মানে 0.8 মিলিমিটার, তাহলে 3.8 মিলিমিটার গেল। এক্স সমান সমান কত দেখো, রৈখিক স্কেল পার্ট 6 প্লাস আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট পাওয়া যায় 60, তাহলে 60 গুণ 0.01, এখান থেকে আসবে 6.6 মিলিমিটার। তাহলে এইচ সমান সমান হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান 6.6 মাইনাস 3.8, তাহলে কত আসে 6.6 মাইনাস 3.8, এটা আসে 2.8 মিলিমিটার, 2.8 মিলিমিটার। তাহলে দেখো আমাদের বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান কি ছিল, ডি স্কোয়ার ডিভাইডেড বাই 6h প্লাস এইচ বাই 2।
যদি আমি ভুল না করে থাকি, d²/6h প্লাস h/2। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যথারীতি ওই যে সবগুলাকে সেম এককে রাখো, এখানে তো এগুলো সেন্টিমিটারে আছে, তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এটা যেহেতু মিলিমিটারে তুমি রাখছো, তাহলে এটা 40 মিলিমিটার রাখো, 40 মিলিমিটার। তাহলে d² হচ্ছে 40² / 6 ইন্টু 2.8 মিলিমিটার প্লাস 2.8/2। তাহলে এখান থেকে আসে 40² / 6 / 2.8 প্লাস 1.4, এইটা আসতেছে 96.64 মিলিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা। ওকে, পরের প্রশ্নে যাই। একটা তারের ব্যাস স্ক্রু গজ দ্বারা পরিমাপ করার সময় রৈখিক স্কেল পাঠ পাওয়া গেছে 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ পাওয়া গেছে 48, দেওয়া আছে স্ক্রুর পিচ এত এবং চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা এত, তারের ব্যাস কত নির্ণয় করো। তাহলে এখানে ব্যাস কত হবে? ব্যাস সমান সমান হচ্ছে